প্রিয় ডর ফ্যান্স, ডর নিয়ে যে কোনো আপডেট ঠিক সময়ে পেতে এখনই বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ডর মানে ভয়। পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রির একমাত্র হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের ১০৭তম পর্বটি ধারণ করা হয়েছে বনশ্রী থেকে ড্যামরা যাওয়ার পথে একটি বিশেষ হন্টেড জায়গায়। ৪ জন বন্ধু মূলত আজকের ডরে থাকবে এবং আজকের ডরে একটি বিশেষ অ্যাক্সিডেন্টের ঘটনাও আছে, সেটা আমরা সুমন ও লোবানের কাছ থেকে শুনবো। তবে আজকে যে ৪ জন যোগ দিচ্ছে এখানে শোভন, শফিকুল, মুসা ও রিফাত। আমরা শুরু করছি ডর। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে আছি। সফর সঙ্গী হিসেবে থাকছে লোবান সুমনের সাথে, এবং মিউজিক ও সাউন্ড নিয়ে যে কাজ করেছে সে হচ্ছে লোবান। আমাদের এই পুরো টিম এই ৪ জন বন্ধুকে সাথে করে গত সপ্তাহের একটি বিশেষ জায়গায় বসে আমরা আমাদের এই ডরটি ধারণ করেছি। আপনি যদি এই অনুষ্ঠানে যোগ দিতে চান, অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/dortarot DAARTAROT। আমি আবারও বলছি DAARTAROT। চলুন আমরা শুনি। তবে শুরুতেই সুমন ও লোবানের সেই বিশেষ জায়গাটিতে যাবার কিছুটা সাউন্ড বাইট। ডর মানে ভয়। একটু সামনে বাই চাপায় দাঁড়ায়, একটু দরকার আছে। এই জায়গায় হঠাৎ, এটা তো প্ল্যান ছিল না লোবান। না একটু সামনে নামো না, একটা অন্য জায়গা তোমারে দেখাবো, সুন্দর একটা জায়গা। ওকে ফাইন চলো নামো আগে। তুমি সামনে বসছো, আগে নামো, দরজা খোলো, তারপরে সে আমি নামবো, তাই না? ওকে এই যে বাই চাপায় হ্যাঁ, নামলাম তো। এবার এই রাস্তার মধ্যে তো নামার কোনো প্ল্যান ছিল না। এবার এখানে অনেক সুন্দর একটা চা পাওয়া যায়, আমার বাসা তো কাছেই। চাটা খেয়ে দেখো, ভালো লাগলে ফাইন, না লাগলে সুন্দর চা পাওয়া যায়। আমি তো দেখতে পাচ্ছি সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট আছে। এটা অবশ্য তোমার পয়সা হলে আমি রাজি আছি, মানে ডরের জার্নি আমার স্যালারিতে সাপোর্ট করে না যে আমি ওখানে যাই। স্যালারিতে সাপোর্ট করে না, মন তো সাপোর্ট করতে হবে। আসলে ডরের জার্নিতে আজ পর্যন্ত এমন কাউকে পেলাম না যে মন খুলে উজাড় করে খাওয়াতে পারে। ভাবছিলাম যে এবার একটু মন খুলে উজাড় করে খাওয়াবে, না সেটাও হচ্ছে না এবার। যাই হোক, অনেকে একটু ধোকা খেয়ে যাবে যে এটা হঠাৎ করে কে যুক্ত হলো। আমি প্রথমবারের দায়িত্ব তো সুমন তুমি নিতেই পারো। প্রথমবারের দায়িত্ব আমি নিতে পারি। এবার বুঝেন, মানে এতদিন কিন্তু সাইলেন্ট ছিল, আজকে সে সরব হয়েছে কোথায় না, আজকে আমাকে সে খাওয়াবে। তো সবাই এরই মধ্যে একটু জেনে যাওয়া দরকার যে বা আজকে আমাদের জার্নিতে শান্ত থাকছে না। লোবান আজকে আমার সাথে জার্নিতে যাচ্ছে, যদিও প্রায় অনেক জার্নিতেই গেছে যেখানে লোবান সাইলেন্ট ছিল, তার কোনো ভয়েস কেউ পায়নি। নীরব ভূমিকায় আজকে সরব ভূমিকা হয়েছে। সরবের সাথে সাথে একটু মানিব্যাগে হাত দেওয়া উচিত, তাই না? ওইটাই কোন দোকানটা? একটু সামনে আসো। এবারে আমাদের গন্তব্য বনশ্রী হয়ে ডেমরার পথে, কিন্তু বনশ্রীতেই ছোট্ট একটা যাত্রা বিরতিতে থামলো ডর টিম। কিছুক্ষণের বিরতির পর আমরা আবার রওনা দেই আমাদের গন্তব্যের পথে, এবং প্রায় মাঝরাতের দিকে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্য বনশ্রী থেকে ডেমরা যাবার পথে এক হন্টেড প্লেসে। এই মুহূর্তে আমরা হচ্ছি সেই জায়গায়, যেই জায়গার জন্য আজকে আমরা এসেছি এবং সবাই আজকে এখানে একত্রিত হয়েছে।
এবং জায়গাটা এরই মধ্যে মনে হয় অনেকের পছন্দ হয়ে গেছে, কারণ এই গরমের মধ্যে এত খোলামেলা জায়গা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে, এটা মানে কল্পনা করা যায় না, এবং চতুর্দিকে পানি আর পানি। তো সুমন, আমি একটা কথা বলতে চাই, রাত বিরাতে তো সবাই আমরা কম বেশি বের হইছি, কিন্তু এই এনভায়রনমেন্টে এবং মাথায় যখন একটু ভৌতিক চিন্তা ভাবনা, তখন কিন্তু জিনিসটা একটু অন্যরকমই লাগতেছে আমার কাছে। রাত্রে তো কতই বের হয়েছে, কিন্তু আজকের ব্যাপারটা টোটালি আমার কাছে অন্যরকম লাগতেছে। রাইট, এবং নিশ্চয়ই এই রাস্তা দিয়ে অনেকবার যাওয়া হয়েছে তোমার, কখনো কি জানা ছিল না যে এই স্পটে এরকম ঘটনা? যাই হোক, আমরা আমাদের মূল জার্নি শুরু করব। তার আগে মানে আমাদের একটু সময় লাগবে, কারণ আমাদের টিম এরই মাঝে আমাদের যে ছোটখাটো সেট আপটা রয়েছে ওটা মোটামুটি সেট করে ফেলছে। আর ওটা আমি করে ফেলবো সুমন, ওটা নিয়ে তোমার চিন্তার কিছু নেই। সো সাউন্ডের যে বিষয়টা আছে এরই মাঝে লোবান মোটামুটি সেট আপ করে ফেলেছে, এবং সমস্ত কিছু আমাদেরকে যদি গ্রিন সিগন্যাল দেয়, এভরিথিং ইজ ওকে, তাহলে আমরা আমাদের আজকের জার্নি স্টার্ট করব। হ্যাঁ সুমন, আমি কিন্তু পুরাপুরি রেডি, তুমি শুরু করলেই বাস শুরু। সো আমরা এবার শুরু করতে পারি, যেটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। আমাদের সাউন্ড টাউন্ড সমস্ত কিছু সেট আপ হয়ে গেছে। সো আমরা মূল জার্নিতে এবার যাব। তবে মূল জার্নিতে যাওয়ার আগে একটা জিনিস মানে আমরা ইন্ট্রোডিউস করে দিতে চাই সবার সাথে। লোবান এখন থেকে প্রায় আমার সাথে জার্নিতে যোগ দিবে, এবং যদিও অনেক সময় লোবান জার্নিতে যোগ দেয় কিন্তু কোথাও কোনো কথা বলে না, কিন্তু আজকে কথাও বলেছে। তো যাই হোক, যারা কথা বলার জন্য অপেক্ষা করছে অনেকেই রয়েছে আমাদের সাথে, কিন্তু একটা কি বলে যে আমাদের জন্য একটা দুঃসংবাদ দিয়ে হয়তো শুরু করতে হয়। আজকে জার্নিতে যাদের আসার কথা ছিল প্রায় 6 জনের মতো আজকে আমাদের জার্নিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি জাস্ট এন্ড মোমেন্টে আমরা জানতে পেরেছি যে 2 জন আনফরচুনেটলি আমাদের সাথে যোগ দিতে পারছে না, এবং একজনের জন্য আমাদের খুবই খারাপ লাগছে। সিরাজ নামে একজন আমাদের সাথে যোগ দেওয়ার কথা ছিল, যে কিনা অ্যাক্সিডেন্ট করেছে। আজকে আসার পথে আমাদের সাথে যোগ দেওয়ার আগেই অ্যাক্সিডেন্ট করেছে রাস্তায়, সে আর যোগ দিতে পারেনি। আমরা খুবই দুঃখ জানাচ্ছি, এবং আশা করছি সিরাজ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং কোনো একটা জার্নিতে অবশ্যই আমরা সিরাজকে নিয়ে আসব। এবং আরো একজন তার ফ্যামিলি কজের কারণে, ফ্যামিলি কোনো একটা প্রবলেমের কারণে আমাদের ডরের জার্নিতে যোগ দিতে পারেনি, সেই জন্য হয়তো বা আজকে ডরের জার্নিটা একটু সংক্ষিপ্ত হতে পারে। আমরা জানি না যে কত দূর পর্যন্ত চলবে, হয়তো একটু আর্লি আজকে আমরা প্যাক আপ করে ফেলতে পারি। তো যাই হোক, মূল জার্নি স্টার্ট করলে বোঝা যাবে যে ডর কত রাত পর্যন্ত গড়াতে পারে। এবং সেই সাথে আসলে আরো একটা দুঃসংবাদের কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি কুমিল্লাতে গিয়েছিলাম একটা ডরের ঘটনা রেকর্ড করার জন্য। আমি নিজে গিয়েছিলাম সেখানে, কারণ ঘটনাটা আমি যতটুকু শুনেছিলাম খুব দুর্দান্ত রকমের একটা স্টোরি ছিল, দ্যাটস ওয়াই আমি নিজেই চলে গিয়েছিলাম। এবং ঘটনাটা ছিল সৌদি আরবে ঘটা একটি ঘটনা, আনবিলিভেবল ঘটনা। আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে যদি ঘটনাটা শোনেন। অ্যাটলিস্ট আমার মনে হয়েছে আমি যে এনভায়রনমেন্টে গিয়ে ঘটনাটা শুনেছি। কিন্তু আনফরচুনেটলি যেই রেকর্ডার মেশিনটি আমার সাথে ছিল, জানি না এটা অন্য কোনো কারণ আছে কিনা, বা এটার মধ্যে আমি কোনো কিছু হরর খুঁজতে যাব কিনা, আমি আসলে খোঁজার চেষ্টা করছি না। আমি বিলিভ করি এটা টেকনিক্যাল ফল্ট ছিল। দেখা গেছে যে রেকর্ড করে নিয়ে আসার পর টোটাল স্টোরির বেশ খানিকটা জায়গাতে আমরা কোনো সাউন্ড পাচ্ছি না, যে জন্য স্টোরিটা যদি আমরা অন এয়ার করতে যাই অনেকেই হয়তো পুরো ঘটনাটা বুঝতেই পারবেন না যে আসলে কি ঘটেছিল। সেই জন্য আমাদের বাধ্য হয়ে ড্রপ করতে হচ্ছে। তবে আমি চেষ্টা ছাড়িনি। আমাদের ডরের লিসনার যারা রয়েছে তাদেরকে কথা দিচ্ছি, আমি কোনো না কোনো এক জার্নিতে আমি সৌদি আরবে ঘটে যাওয়া সেই ঘটনাটি যার সাথে ঘটেছে তাকে আমি কোনো এক ডরের জার্নিতে আপনাদের সামনে হাজির করব। সো যাই হোক, অনেক কথা হয়েছে এবং আর কথা বাড়াতে চাই না। এবার আমরা ঘটনার দিকে যেতে চাই। সো আমরা মূল জার্নি স্টার্ট করতে যাব, এবং মূল জার্নি যাকে দিয়ে স্টার্ট করছি শুরুতে একটু তার পরিচয়টা আমি জেনে নিতে চাই। যদিও আমি জানি, কিন্তু আমরা মনে হয় এখানে যারা আছে প্রত্যেকের পরিচয়টা ভালো করে জেনে নেওয়া উচিত। সো একটু আপনার নামটা জানি, কোথায় থাকেন, কি করেন এবং কি নাম আপনার? আমি শোভন, আমি টঙ্গীতে থাকি, আর আমি একটা প্রাইভেট এয়ারলাইন্সে জব করি। ওকে, শোভন ভাই, আমি যতটুকু ডর টিমের কাছে শুনেছি আপনার ঘটনাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।
আমি সাধারণত আমার অতিথিদেরকে ফ্লোর দেই যে ওনারা প্রথমে কোন ঘটনাটা শুনতে চায়। সো আজকে আমি একটু উল্টোটা করছি, আমি শুনতে যাচ্ছি আপনার নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে, আমি শুনেছি ডট টিমের কাছে, ওই ঘটনাটা আমি প্রথমে শুনতে চাই। তো এই ঘটনাটা আমরা একটু শুরু থেকে শুনি, কি হয়েছিল? আচ্ছা, এটা 86 or 87 ওই সময়কার ঘটনা। তো আমরা নারায়ণগঞ্জে ছিলাম তখন আমি ক্লাস 4-এ পড়ি। আমরা যে বাসাটায় ছিলাম, আমি একটু বাসার মানে ডেসক্রিপশনটা দিতে চাচ্ছি লিসেনারদের বোঝার সুবিধার্থে। বাসাটা 3 তলা, আমরা 3 তলায় থাকতাম। দোতলা একটা ভাড়াটিয়া ছিল আর নিচতলা বাড়িওয়ালা ছিল। তো বাসাটার সামনে একটা ছোট মাঠ, সেই মাঠের সামনে একটা পুকুরের সামনে একটা রেল লাইন, মানে রেল লাইন চলে গেছে। তো দোতলায় যে ভাড়াটিয়াটা ছিল, আসলে আমার ঘটনাটা সেই ভাড়াটিয়াকে নিয়েই। তো যে ভাড়াটিয়া ছিল ওনারা ছিল মানে হাজবেন্ড ওয়াইফ, কোনো বাচ্চা কাচ্চা ছিল না। তো ওই মহিলার হাজবেন্ড বাইরে থাকতো। তো মহিলার বয়স 17 কি 18 এরকম হবে। তো ওনার নাম ছিল মণি আপা বলে ডাকতাম। তো উনি আমাদেরকে খুবই আদর করতো, মানে আমাদের সাথে একসঙ্গে খেলাধুলা করতো, বিকেল বেলায় খুব আদর করতো। এই ঘটনাটা ঘটে, মানে যেটা আমি বলবো, হঠাৎ একদিন শুনি যে মণি আপা সুইসাইড করে। কিভাবে সুইসাইড করে, উনি মানে গলায় ফাঁসি দিয়ে মানে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সকালবেলায় মানে হঠাৎ হইচই, আমরা সবাই গেলাম, দেখি যে অবস্থা, উনি ফ্যানের সঙ্গে গলার সঙ্গে জড়িয়ে মানে ঝুলে আছে। আপনি গিয়ে এই ঝুলন্ত লাশটা আমি দেখি। তো কি বলবো সুমন ভাই, মানে আমার এখনো লোম দাঁড়িয়ে যাচ্ছে, মানে এত ভয়ঙ্কর দৃশ্য এটা আসলে যারা দেখে তারাই বোঝে, না দেখলে বোঝা যায় না আসলে। মানে তার জিভটা বুক পর্যন্ত বের হয়ে আছে আর চোখগুলো মনে যে বের হয়ে যাচ্ছে, এত বড় বড় হয়ে আছে। তো প্রচন্ড ভয় পাই। তো মানে সে ভয়টা আসলে মানে আমাকে খুব বেশি এফেক্ট করে। যা হোক, এটা গেল। কিছুদিন পরে থেকে কিছু অ্যাবনর্মাল মানে ঘটনা ঘটতে শুরু করলো। আমি একদিন রাতে মানে ঘুমোচ্ছি, হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি হঠাৎ জানলার দিকে আমার চোখ যায়, দেখি মণি আপা জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তো মানে এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই যে এটা কিভাবে সম্ভব। কিছুদিন আগে তো আপা মারা গেছে, উনি তো নাই, পৃথিবীতে নাই। তো উনি কিভাবে জানলার পাশে মানে কোত্থেকে আসলো? দেখি মানে উনি আমার দিকে তাকায় আছে অসহায় ভাবে, মানে মনে হচ্ছে যে আমাকে উনি কিছু বলতে চায়। ছোট ছিলাম তখন, তো ভয় আমি চিৎকার করি। তো চিৎকার করার পর আমার আব্বু আম্মু পাশের রুম থেকে দৌড়ে আসে, এসে বলে কি হয়েছে? বললাম, আমি শুধু হাত দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছি জানলার দিকে, দেখো ওই যে আপা, মণি আপা। তো ওনারা বলতেছে কই, কিচ্ছু নাই। বলতেছে তুমি হয়তো স্বপ্নে দেখছো, স্বপ্নে দেখে তুমি ভয় পেয়েছো, এটা আসলে কিছু না, তোমার আপু তো মারা গেছে বেশ কিছুদিন আগে, তো তুমি এটা দেখার তো কথা না। তো যাই হোক, ওনারা বিশ্বাস করেন এই কথাটা। সেদিনকার মতো গেল, ঠিক আছে, আমিও বিশ্বাস করতে পারলাম না। যা হোক, আম্মু সে রাতে আমার সাথে ঘুমায়, যেহেতু ভয় পেয়েছিলাম। তারপর বেশ কিছুদিন কেটে যায়, কোনো ইয়ে নেই। এরপরে আরেকটা ঘটনা যেটা ঘটলো, বিকেলবেলা তো আমরা মাঠে খেলতাম, বাসার সামনে যে ছোট্ট মাঠটা। তো খেলে মানে সন্ধ্যার আগে আমরা বাসায় চলে আসতাম। তো সন্ধ্যা হবে এরকম সময় আমি বাসায় চলে আসবো, জাস্ট উপরে উঠতেছি, ওনারা তো দোতলায় থাকতো। অর্ধেক সিঁড়ি পর্যন্ত উঠছি আর দেখি মণি আপা দরজা খুলে দাঁড়িয়ে আছে, জাস্ট মানে অর্ধেক খোলা, দরজাটা খুলে মানে উনি দাঁড়িয়ে মানে তাকিয়ে আছে। তো এটা দেখে মানে খুব ভয় পাই। তো চিৎকার দিয়ে আমি আবার নিচে চলে যাই। মানে আমার চিৎকার শুনে নিচতলা থেকে আমাদের বাড়িওয়ালা আন্টি যে উনি বের হয়ে আসছে, আমার আম্মু উপর থেকে দৌড়ে আসছে, দৌড়ে নিচে নামছে, বলতেছে কি হয়েছে তোমার? পরে বললাম যে আপা মণি আপা দোতলায় দরজার সামনে। বলে কি বলো তুমি, চলো তো। তো সবাই আসছে, এসে দেখে যে না, দরজা তালা মারা, বাসায় কেউ নাই। আম্মু বলতেছে না বাবা তুমি ভুল দেখতেছো, আসলে তোমাকে খুব বেশি আদর করতো, তো এই জন্য হয়তো তুমি ওনাকে এরকম, তোমার সেন্স হয়তো এটা ইয়ে হচ্ছে। তো এইভাবে বলে আর কি, ছোট বাচ্চাদেরকে যেভাবে আর কি বোঝানো আর কি। যিনি আত্মহত্যা করেছে উনি তো একটা মানে যখন বেঁচে ছিলেন আপনাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক, মানে ভালো একটা ইন্টিমেসি ছিল। ছোট, আর ওনার কোনো ছোট ভাই না থাকাতে মানে ছোট ভাইয়ের মতো খুব আদর করতো। আচ্ছা আচ্ছা। এরপর যেটা ঘটে হয়েছে কি, একদিন আব্বু সাধারণত সন্ধ্যার দিকে অফিস থেকে চলে আসতো। তো ওই দিন আব্বুর আসতে বেশ রাত হচ্ছিল। আমি আর আম্মু বেলকনিতে বসে আছি। তো বেলকনিতে বসে মানে ওয়েট করতেছে আব্বু কখন আসবে। খুব বেশি রাত না, 9টা কি 10টা বাজে এরকম আর কি। তখন আবার ইলেকট্রিসিটি ছিল না। তো বসে আছি, যেটা প্রথম আমি নোটিস করি, হঠাৎ করে আমি খেয়াল করলাম পুকুরের পাশে মানে সিমেন্টের একটা জায়গা আছে, মানে ইট দিয়ে সিমেন্ট দিয়ে ইয়ে করা, মানে ওখানে দুজন বসা যায় আর কি। ওখানে আমরা মাঝে মাঝে খেলতাম আর বসে থাকতাম। ওখানে দেখি মানে একটা মেয়ে বসে আছে সাদা কাপড় পরে, কিন্তু আমি মানে বোঝা যাচ্ছে না, কারণ উনি পুকুরের দিকে মুখ করা, ওনার পিছন সাইডটা শুধু আমরা দেখছি। আপনি এবং আপনার আম্মু? আমার আম্মু, মানে আমি প্রথমে দেখি আর কি, আম্মু খেয়াল করেনি। তো আম্মুকে আমি পরে দেখাই, আম্মু দেখো তো কে ওখানে। তো আম্মু বলতেছে তাই তো, এত রাতে ওখানে তো কেউ থাকার কথা না। আর মানে নিচতলা বাড়িওয়ালা আঙ্কি আর দোতলাতে এখন নাই, আর আমরা তো আশেপাশে মানে বিল্ডিং তেমন নাই, একটু দূরে দূরে। তো এখানে কি এরকম একটা মেয়ে বসে আছে, তাম্মুও তাকে আছে। এরপর যেটা ঘটলো, হঠাৎ করে উনি যখন উঠে মানে ঘুরে তাকাইছে, তখন দেখি যে মণি আপা। মানে কি বলবো সুমন ভাই, মানে দুইজন দেখতে পাচ্ছেন? আমরা দুইজন দেখতে পাচ্ছি, আমিও দেখতেছি আম্মুও দেখতেছি, কিন্তু আমরা মানে কেউ কোনো কথা বলতেছি না, শুধু তাকিয়ে আছে।
দেখি মানে উনি জাস্ট ওনাদের ফ্ল্যাটের দিকে তাকিয়ে আছে, মানে দোতলা ওনারা যে বাসাটা যেই বাসায় উনি থাকতেন। মানে ওখানে ঘুরে তাকাইলো। তা আমি আর আম্মু দেখতেছি, মানে এটা কি দেখতেছি, কারো মুখে কোনো কথা নেই। তারপর কিছুক্ষণ পরে দেখলাম যে উনি ঘুরে পুকুরের মাঝখান দিয়ে হেঁটে চলে গেল, পানির উপর দিয়ে একদম পুকুরের মাঝখান দিয়ে সোজা হেঁটে চলে গেল। পুকুরটা পার হয়ে রেল লাইনে উঠলো, রেল লাইনে উঠে উনি রেল লাইন ধরে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দেখতাম একটা আগুনের গোলা হয়ে, মানে লাইক ফুটবল আছে না, ফুটবলে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে কেমন দেখায়, যে ধরনের আকৃতিটা হয়, ঠিক এরকম একটা ফুটবলের আকারের আকৃতি, মানে ওই আকারে একটা গোলার মতো হয়ে, আগুনের গোলা হয়ে উপরে উঠে ভ্যানিশ হয়ে গেল। তো এটা দেখে পরে আম্মু তাড়াতাড়ি পরে বাসার ভিতরে নিয়ে গেল আমাকে, আমরা চলে গেলাম। তো সেদিনকার মতো এই ঘটনা গেল। এর কিছুদিন পর, এটা শুধু আমার আম্মু দেখছে আর কি, আমার আম্মুর কাছ থেকে শোনা। তো মানে আম্মু বসে আছে, আম্মু আবার রাতে খাবারের পর বেলকনি একটু হাঁটাহাঁটি করে। তো রাতের খাবার শেষ করে 11টার মতো বাজে, 11টা সাড়ে 11টা, তো আম্মু বেলকনিতে নাকি এরকম হাঁটতেছে। তো হঠাৎ করে নাকি দেখে দূর থেকে সেই আগুনের গোলাটা রেল লাইনের উপর থেকে বিল্ডিং এর দিকে আসতেছে, মানে আমাদের বাসার দিকে আর কি। এখানে একটা ব্যাপার হলো কি, একটা জিনিস যখন কাছে আসে এটা কিন্তু বড় হইতে থাকে, কিন্তু দূরে যখন থাকে তখন কিন্তু ছোট দেখি। কিন্তু এই ক্ষেত্রে হয়েছে কি, আগুনের গোলাটা নাকি দূরে যখন ছিল তখন বড় ছিল, কিন্তু যখন এটা বিল্ডিং এর দিকে আসতেছিল, যত কাছে আসতেছিল ততই নাকি এটা ছোট হচ্ছিল, একদম টেনিস বলের মতো আর কি, মানে ছোট একটা আগুনের ইয়ের মতো হয়ে গেছে। তো এটা এসে বিল্ডিং এর চতুর্দিকে একটা রাউন্ড দিয়ে বেলকনি দিয়ে, মানে ওদের বাসার বেলকনি দিয়ে ভিতরে চলে গেল। মানে যে বাসাটা মানে ফাঁকা ছিল, মানে ওনার হাজবেন্ড তো সকালে যেত, রাতে আসতো, খালি পড়ে থাকতো বাসাটা। তো ওনার হাজবেন্ড তখন ছিল কি ছিল না আমরা জানি না। আগুনের গোলাটা বাসার ভিতরে ঢুকলো। তো আম্মু দাঁড়িয়ে আছে যে দেখি কি ঘটতেছে ব্যাপারটা। কিছুক্ষণ পর 4-5 মিনিট পর দেখে যে আগুনের গোলাটা বেলকনিতে আবার বের হয়ে রেল লাইনের দিকে চলে গেল, গিয়ে আবার সেটা সেই গোলা আগুনের গোলার আকৃতি ধারণ করে বড় হয়ে আবার উপরে উঠে ভ্যানিশ হয়ে গেল। তো তারপর কিছুদিন পর আর কি, মানে আমরাও ভয় পাচ্ছিলাম। তো এই অ্যাবনর্মাল এই ব্যাপারগুলো দেখে আম্মু আর মানে তখন আমরা বাসাটা এই হচ্ছে আমার ঘটনা। আমি জানি না এইখানে ভায়োলেন্টের কিন্তু কোনো কিছু নেই, কিন্তু সত্যিকার অর্থে আমি বলি যে আপনার ঘটনা শুনে আর গুজবাম হয়েছে আজকে। মানে আমি যখন শুনছি ঘটনাটা গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছিল, সিরিয়াসলি। এখানে কোনো রক্তারক্তি নাই, কোনো কিচ্ছু নেই। তারপরও আমি যখন ইমাজিনেশন করছিলাম ঘটনাটা, তখনই আমি নিজেও ভয় পাচ্ছিলাম। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে যেই রাতে আপনার আম্মু দেখেছে যে এটা ওনাদের ফ্ল্যাটে গেছে, যেই ফ্ল্যাটে উনি সুইসাইড করেছে, পরের দিনকে জানতে পেরেছে ওই সময়টাতে ওই ফ্ল্যাটে কেউ ছিল কিনা, ওনার হাজবেন্ড ছিল কিনা ওই ফ্ল্যাটে? না, ওনার হাজবেন্ড মানে তখনও ফিরে নাই, মানে ছিল না, মানে টোটালি খালি ছিল বাসাটা। এই জন্য হয় না যেখানে অপমৃত্যুগুলো ঘটে, অপমৃত্যু ঘটনার লাশগুলোকে নিয়ে মানুষের মনে যেমন একটা ভীতি থাকে, যেই সমস্ত জায়গায় অপমৃত্যুগুলো ঘটে সেই জায়গাগুলোকে নিয়ে মানুষের মনের মধ্যে একটা ভয় থাকে। এবং এই জন্যই অনেকে কিন্তু জেনে শুনে ওই ধরনের ফ্ল্যাটে যেতে চায় না বা ওই ধরনের জায়গায় যেতে চায় না। সো আই থিঙ্ক সামনে আরো ভালো কিছু অপেক্ষা করছে। আমরা পরবর্তী ঘটনায় যেতে চাই না, আমি একটা মোমেন্টও নষ্ট করতে চাই না আপনার ঘটনা শোনা থেকে। পরবর্তী ঘটনায় যাই। আচ্ছা, এটা হচ্ছে এখন আমরা টঙ্গীতে থাকি, টঙ্গীতে আমাদের নিজস্ব বাসা। তো এটা আমাদের ওই টঙ্গী যে বাসাটায় থাকি ওই বাসা কেন্দ্রিক ঘটনাটা। আচ্ছা, তো আমরা 4 তলায় থাকতাম। তো 4 তলা বেলকনির সাথে আমার রুম, আমি যে রুমটাতে থাকতাম। বেলকনিটা বেশ বড়। আমার আম্মুর আবার ফুলের বাগান করার খুব শখ। তো ওই বেলকনিটা উনি একদম মনের মতো করে সাজিয়েছে, ফুলের বাগান, তারপর একটা দোলনাও বসিয়েছে। তো একদিন মানে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল পরের দিন। তো বেশ রাত জেগে আমি প্র্যাকটিক্যাল করে রাত 1টা কি 1:30 বাজে এরকম সময় আমি শুয়ে পড়লাম। তো আমি যখন ঘুমাচ্ছি, মানে মাত্র ঘুমটা লেগে আসছে এমন সময়, তো তার আগে একটু বলে নিই যে বেডের সাথেই আমার যে জানলাটা, থাই গ্লাসের বেলকনির সাথে, জানলার সাথে বেডটা লাগানো। আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে ঘুমের মধ্যে আমি ফিল করলাম যে কেউ আমাকে টানছে, মানে টেনে সে জানলার কাছে নিতে চাচ্ছে। তো হয় না সুমন ভাই, যে ঘুমের মধ্যে আমরা যখন কাউকে ধরি বা টানি, একটু মোড়ামুড়ি দিয়ে আমরা সরে যেতে চাই, ঠিক এরকম আর কি। মানে সে যত জানলার দিকে টানতেছে, আমি বিপরীত দিকে তত সরে আসতেছি, মানে মুভ করতেছি উল্টা দিকে, মানে আমি যেতে চাচ্ছি না। তো বেশ কিছুক্ষণ ধরে যখন এরকম হচ্ছে, তখন হঠাৎ আমার মানে ঘুমটা পুরো ভেঙে যায়। আমি জানলার দিকে তাকিয়ে দেখি কালো একটা শেডো আমার ওই থাই জানলার পাশে দাঁড়িয়ে আছে, মানে মনে হচ্ছে যে কালো গ্রাউন্ড পরে যেরকম ওরকম আর কি। এইটা দেখে তো আমি মানে প্রচন্ড ভয় পাই যে এটা কি। তো লাফ দিয়ে উঠে আমি সুইচ দিই, বেড সুইচ জ্বালানোর পরে দেখি যে মানে কিচ্ছু নাই। মানে কালো শ্যাডোটা কি আপনি জাস্ট এমন কি থাই গ্লাসের অপর প্রান্তে দেখি? আমার জানলা খোলা, টোটালি জানলা খোলা। ওকে, জানলার পাশে মানে ওই শ্যাডোটা দাঁড়িয়ে আছে একদম, মানে বললাম না যে মানে একটা মানুষ যদি গ্রাউন্ড পরে, কালো ব্ল্যাক কালারের কোনো গ্রাউন্ড পরে যদি দাঁড়িয়ে থাকে জানলার পাশে, তখন যেমন দেখায় ঠিক ওরকম। তো কিচ্ছু নাই, লাইট জ্বালানোর পরে কিছুই নেই। ওকে,
পানি টানি খেয়ে শুয়ে পড়লাম। ঘুম কি আর আসে, যাই হোক এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম। জানালা খোলা রেখেই না না, জানলা বন্ধ করে দিচ্ছি। তো জানলা বন্ধ করে ঘুমালাম। তো সকালবেলা আম্মুকে বললাম যে আম্মু এরকম, আম্মু বললো তুমি জানলা বন্ধ করে ঘুমাবা, কখনো জানলা খুলে ঘুমাবো না। তো যাই হোক তারপর থেকে আমি জানলা বন্ধ করেই ঘুমাই, বিশেষ করে বেলকুনির সাইডে যে জানলাটা। এই ঘটনা জানালার পরে কি ধরনের এনভায়রনমেন্ট? খোলা ছাদ, মানে পুরো বেলকুনি বিশাল। আচ্ছা আচ্ছা, মানে প্রায় 2-3টা রুমের ছাদটাই, শুধু ছাদ, মানে এটাকে আপনি অর্ধেক ছাদও ধরতে পারেন। বলছি চিলে কোঠাতে আমরা যে ধরনের রুম দেখি অনেকটা এরকম আর কি। তো তার 2 দিন পরের ঘটনা, রাতে ঠিক এই সময়টাতেই 1টা কি 1:30 এরকম। তো সেদিন একটু আগেই শুয়ে পড়েছিলাম। তো হঠাৎ করে মানে কান্নার শব্দ, আমার ঘুম ভেঙে যায়, কান্নার আওয়াজ হচ্ছে। তো আমি ঘুম ভাঙার পরে চিন্তা করতেছি আমাদের বাসাও কোনো বাচ্চা নেই, মানে যতটুকু জানি আমাদের আশেপাশে কোনো বাসা বাচ্চা নেই, কান্না মানে আসতেছে কোত্থেকে। তো কিছুক্ষণ মানে শুয়ে শুনতেছি, বেশ কিছুক্ষণ ধরেই সে কান্নার আওয়াজটা হচ্ছিল। নিচে যে নাইট গার্ডটা থাকে, তো হঠাৎ করে নাইট গার্ড বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই কান্নার আওয়াজটা টোটালি বন্ধ হয়ে গেছে, আর কোনো কান্নার আওয়াজ নেই, টোটালি স্টপ। এর কিছুক্ষণ পরে দেখি দোলনা দুলার শব্দ, মানে আমি ফিল করতেছি মানে মনে হচ্ছে যে কেউ দোলনায় বসে দুল খাচ্ছে। এটা কিভাবে সম্ভব? কারণ সেই বেলকুনির সাথে যে আমার রুমটা, মানে এই বেলকুনিতে একমাত্র আমি ছাড়া আর কেউ আসা পসিবল না, টোটালি ইম্পসিবল, কোনো ওয়েই নেই। হ্যাঁ, কারণ আমার রুম দিয়ে যেতে হবে, বাইরে কোনো ঝড় বা বাতাস তুফান নেই। এটাও আমি দেখছি, হ্যাঁ বাইরে কোনো বাতাস ঝড় কিছুই নেই, কিন্তু দোলনা দুলতেছে। তো বেশ ভয় পেলাম। এর কিছুক্ষণ পর শোষো একটা শব্দ, মানে আমরা সাধারণত সিনেমাতে দেখি না সাপের যে শব্দটা হয়, মানে একটা শব্দ হয় কিন্তু সাপের। মনে হচ্ছে শুনুন ভাই, মানে আমার জানলার এক পাশ থেকে, আমার জানলাটা বেশ বড়, এক পাশ থেকে অন্য পাশে চলে যাচ্ছে ফোসফোস করতে করতে, আবার ওপাশ থেকে পাশে আসছে, মানে এরকম মনে হয় সে 3-4 বার শব্দটা মানে মুভ করতেছে। আচ্ছা, প্রচন্ড রকম ভয় পেয়ে যাই যে এটা তো নর্মাল কিছু না। তো যাই হোক দোয়া দুরুদ যা পারি, দোয়া দুরুদ পড়তে পড়তে পরে কখন ঘুমিয়ে পড়ছে আমি জানি না। তো পরের দিন সকাল উঠে যখন আম্মাকে বললাম যে আম্মু এই ব্যাপার, তখন আম্মু ব্যাপারটা খুব সিরিয়াসলি নেয় যে না এরকম তো হওয়ার কথা না। তো তখন একজন হুজুরকে আনা হয়, হুজুরকে সব ঘটনাটা আমরা বলি যে এই ব্যাপার। তো হুজুর বলে ঠিক আছে আমি একটু আপনাদের বেলকুনিতে যেতে চাই। তো হুজুরকে নিয়ে আমরা বেলকুনিতে গেলাম। হুজুর আমাদের বেলকুনিটা দেখে আমার আম্মুকে বলতেছে আপনারা দোলনাটা সরিয়ে ফেলবেন। আম্মু বলে কেন দোলনাটা সরিয়ে ফেলবো? আসলে এটা আমার খুব পছন্দের। বলে যে না আসলে দোলনাটা নিয়েই সমস্যা। কি সমস্যা? বলে যে আপনার যে ফুলের বাগানটা, এই বেলকুনিতে 2টা পরী আসে, যেটা মহিলা জিন বলি বা পরী বলি আমরা, এরকম 2টা পরী আসে, এসে তাদের বাচ্চাকে সেই দোলনার মধ্যে শোয়ায় রাখে তারা, যার জন্য এই অ্যাবনর্মাল ব্যাপারগুলি মানে ঘটে। তাদের বাচ্চাকে নাকি তারা ওই দোলনার মধ্যে শুয়ে রাখে, তারপর আবার নিয়ে যায়। আপনারা যদি দোলনাটা সরিয়ে ফেলেন আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে, সমস্যা থাকবে না। তো তারপর আর কি করা, আমরা দোলনাটা সরিয়ে ফেললাম। তো তারপরে এটা সেই মানে শুনুন ভাই, আসলেই এরপর আর কোনো সমস্যা হয়নি, এই ধরনের আর কোনো প্রবলেম এখনো পর্যন্ত এই প্রবলেমটা নাই। মানে হয় না কিছু কিছু জিনিস থেকে আসলে মানে এড়ানোর জন্য অনেক মানে পছন্দের জিনিসও আসলে করতে হয়, মানে করতে হয় আসলে। মানে এটাই হচ্ছে আমি বোঝাতে চাই। দেখেন যে অনেকেই হয়তো বিশ্বাস করতে চান না ঘটনাগুলোতে, আসলে আমরা তাদেরকে বলতেও চাই না যে আপনারা বিশ্বাস করুন। রাইট। ইনফ্যাক্ট আমিও যদি কোনো বিশ্বাস ঘটনা না করি সেটাও করতে পারি, কারণ আমি যতক্ষণ পর্যন্ত না চোখে না দেখছি এটাকে আরো পক্ষে বিশ্বাস করা পসিবল না। কিন্তু একটা কথা শুধু চিন্তা করে দেখেন, একটা মানুষের শখের জায়গায় শখের একটা জিনিস, এই ঘটনাটা তাদের কাছে কতটুকু প্রভাব ফেলেছে ওটা তারা সরিয়ে ফেলেছে। মানে তারা কিন্তু একটা পর্যায়ে হয়তো প্রথমে পাত্তা দেয়নি, পরে কিন্তু বাধ্য হয়েছে। এই ঘটনাগুলো আসলে এরকমই হয়, মানে আমরা প্রথমে পাত্তা দেই না, পরবর্তীতে আসলে পাত্তা না দিয়ে পারা যায় না। ডর মানে ভয়। Haunted by Brown Mr. Mango Candy. Presented by Arugans. ডর শুনছেন আপনি প্রিয় শ্রোতা। ডরের 107তম পর্বটি ধারণ করা হয়েছে বনশ্রী থেকে ড্যামরা যাওয়ার পথে একটি বিশেষ হন্টের জায়গায়। আজকে এখানে 4 জন বন্ধুর জীবনের যে অধিভৌতিক ঘটনাগুলো আছে সেটা প্রকাশ পাচ্ছে। নামটা আমি আরো একবার বলছি, শোভন, শফিকুল, মুসা এবং রিফাত। আমরা একে একে এদের প্রত্যেকের জীবনের ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যাকে বিশ্বাস করা যায় না এমন কিছু ঘটনা, কাকতালীয় ঘটনা কিংবা অধিভৌতিক ঘটনা, সেগুলো শুনবো এবং আমরা আবারও ফিরছি ঠিক সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর।
এই ঘটনাগুলো আসলে এরকমই হয়, মানে আমরা প্রথমে পাত্তা দিই না, পরবর্তীতে আসলে পাত্তা না দিয়ে পারা যায় না। সেটাই তো, যাই হোক। তবে এখনো আমি বলবো, যারা মনে করছেন যে এখনো বিশ্বাস করছেন না, প্লিজ আমরা বলবো যে আপনারা আপনার এই অবিশ্বাসটুকুই ধরে রাখুন আপনার মাঝে। যতক্ষণ না আপনার সঙ্গে না ঘটছে আপনার বিশ্বাস করার দরকার নেই, বাট এতটুকু বলবো যে কিছু কিছু ক্ষেত্রে সাবধান থাকা বেটার। রাইট, ওকে, যাই হোক, আমরা পরবর্তী ঘটনার দিকে যেতে চাই। আচ্ছা, এরপর একটা ছোট্ট ঘটনা আছে, এটা আমার সঙ্গে না, মানে আমি এক্সপিরিয়েন্স করিনি, এটা আমার ওয়াইফের কাছ থেকে শোনা। আচ্ছা, ওর নানার ঘটনা, আমার নানা শ্বশুর। ওকে, আচ্ছা, তার আগে আমি একটু তার আইডেন্টিটিটা দিই। আমার নানা শ্বশুর একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। তো একদিন হয়েছে কি যে উনি পাশের গ্রামে গিয়েছে রোগী দেখতে, তো রোগী দেখে ফিরতে বেশ রাত হয়ে যায়। এটা তো তাহলে নিশ্চয়ই অনেক বছর আগের? অনেক বছর, এটা আপনার প্রায় 40 কি 50 বছর আগের ঘটনা। তো গ্রামের ঘটনা, তখন মানে ওরকম বাড়ি ঘরও তো ছিল না, খুব কম, মানে গাছপালা ঝোপঝাড়ি বেশি ছিল। তো নানা রোগী দেখে যখন আসতেছে, উনি রাস্তা ধরে আসতেছে, তো হঠাৎ করে উনি খেয়াল করলো পাশের ঝোপ থেকে একটা লোক বের হয়ে আসছে, কালো কুচকুচে রঙের একটা লোক, মানে হাইটটা মানে বেশ হাইটার, এটা স্বাভাবিক মানুষের মতো না। নানা এই হাইটের লোক ওই গ্রামে দেখেনি কখনো। একটা লোক বের হয়ে আসছে, লুঙ্গি পরা, কালো কুচকুচে, একদম খালি গায়ে, শুধু লুঙ্গি পরা, এসে নানার পেছনে পেছনে সে আসতেছে। তো নানা ব্যাপারটা ওরকম মানে গুরুত্ব দেয়নি। কখন বললেন? 12টা কি 12:30 বাজে। গ্রামে কিন্তু অনেক রাত, এই রাত, মানে এই সময়টা অনেক রাতে। তো নানা ব্যাপারটাকে তখন তেমন একটা গুরুত্ব দেয়নি। একটু কিছু দূর যাওয়ার পর সেম ওই হাইটের, ওই রকম দেখতে, কালো কুচকুচো রঙের খালি গায়ে লুঙ্গি পরে আরেকটা লোক বের হয়েছে আরেকটা ঝোপ থেকে বের হয়ে, তারা দুজন একসাথে মিলিত হয়ে নানার পেছনে পেছনে হাঁটতেছে। এখন নানার অস্বাভাবিক লাগতেছে ব্যাপারটা, কি ব্যাপার। তখন ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নিচ্ছে না, কিন্তু একটু হচ্ছে যে কি মনে মনে, এটা মনে মনে একটু ভয় ভয় লাগতেছে, যে কিন্তু অ্যাবনর্মাল কিছু মনে হচ্ছে না, মানে চোর ডাকাত বা এরকম কিছু নাকি। যাই হোক, আরেকটু কিছু দূর সামনে যাওয়ার পর একটা বট গাছ পড়ে, বট গাছের পেছন থেকে সেম হাইটে, সেম একই রকম দেখতে কালো কুচকুচার আরেকটা লোক বের হয়েছে। এবার তারা 3 জন একসাথে হয়ে নানার পেছনে পেছনে হাঁটছে। এবং সবচেয়ে অবাক ব্যাপার, ঠিক তারা যে মানে 200 গজের মতো নাকি ডিস্টেন্স ছিল নানার সাথে, তাদের নানার পেছনে তারা ছিল 200 গজের মতো ডিস্টেন্স, ওই একই ডিস্টেন্সে তারা হেঁটে আসতেছে নানার পেছনে। এভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে নানার কোনো শব্দ পাচ্ছে না, পেছনার কোনো যে খচখচ যে শব্দ করে তারা হেঁটে আসতেছিল সেই শব্দটার নাই। তো নানা পেছনে তাকাইছে, তাকায় দেখে যে তারা কেউ নাই। পেছনে তাকিয়ে যখন আবার সামনে তাকাইছে, তখন একটু সামনে হচ্ছে পাট ক্ষেত। পাট ক্ষেতের ওখানে ওই 3টা লোক গোল হয়ে বসে আছে, যারা এতক্ষণ আপনার যারা পেছনে ছিল। ওকে, এটা কিভাবে সম্ভব? তখন আমার নানা প্রচন্ড ভয় পেয়ে যায়, এটা সম্ভব কি করে? কারণ ওই একটাই গেলে তো নানাকে ক্রস করে যেতে হবে। যারা তখন পেছনে ছিল 200 গজ পেছনে, তারা হঠাৎ করে প্রায় 200-300 গজ সামনে বসে আছে, গোল হয়ে বসে আছে, আর নানার দিকে তাকিয়ে আছে। তাদের চোখগুলো নাকি মানে হ্যারিকেনের মতো, হ্যারিকেন জ্বলে যেরকম হয়, মানে যেরকম দেখায়, চোখগুলো ওরকম হ্যারিকেনের মতো। এত ভয়ঙ্কর দৃষ্টিতে তারা নাকি নানার দিকে তাকিয়ে ছিল, মানে নানা তখন মানে কি যে অবস্থা, মানে এটা তো আর বলার অপেক্ষা রাখে না, মানে খুব ভয় পেয়ে যায় উনি, মানে মনে হচ্ছে নানাকে আজকে মেরেই ফেলবে তাদের, মানে তারা খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এটা দেখে নানা দৌড় দেয়, ওখান থেকে দৌড়ে এসে নানা বাড়ির সামনে যে উঠানটা, ওই উঠানের সামনে এসে সেন্সলেস হয়ে যায়। তো যাই হোক, তারপর পানি টানি দিয়ে ঠিক করে। তো ঠিক করার পর পরদিন সকালে হুজুর আসে, হুজুর এসে নানাকে ঝাড়ে, শুনলো যে কি হয়েছে। তো হুজুরকে আমার নানা সব খুলে বললো এই ব্যাপার। তো তখন হুজুর সব শুনে বললো যে আপনি বেঁচে গেছেন, আপনি আসলে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছেন। ওই 3টা খুব খারাপ জিন ছিল এবং তারা আপনাকে মারার জন্যই আপনার পিছু নিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত আপনার সাথে হোমিওপ্যাথিক ওষুধ থাকার কারণে আপনি বেঁচে গিয়েছেন। মানে হোমিওপ্যাথিক ওষুধের সাথে এটার কানেকশনটা কি আমি বুঝলাম না। এই হচ্ছে কানেকশন, এটা আমরাও জানতাম না। তারা নাকি হোমিওপ্যাথিক ওষুধটাকে খুব ভয় পায়। সিরিয়াসলি? যেটা অনেকে জানে না, অনেক লিসেনারই জানে না, হয়তো অবাক হবে এটা শুনে। আমি নিজেও আজকে প্রথমবার শুনেছি। সিরিয়াসলি আমি কোথাও কোনো জায়গায় আমি এই ঘটনাটা শুনিনি, এই কানেকশনটা আছে, আমি আজকে প্রথম শুনছি। সব ধরনের হোমিওপ্যাথিক, যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ, আচ্ছা, তারা প্রচন্ড নাকি ভয় পায় এবং তারা কাছে আসতে পারে না, ক্ষতি করতে পারে না যার সাথে থাকবে। আমার নানা শ্বশুর যে উনি বেঁচে গিয়েছিল একমাত্র ওই হোমিওপ্যাথিক ওষুধ থাকার কারণে। তারা নাকি খুব চেষ্টা করেছিল নানাকে অ্যাটাক করার, কিন্তু তারা এই জন্য পারে নাই, কারণ আমার নানার সাথে তখন ওষুধ ছিল। রুগী দেখে আসছে,
মাত্র। ওকে, বুঝতে পেরেছি। মানে আমি একটা জিনিস, আমার যারা ডরের লিসনার আছে তাদের কাছ থেকে আমি একটা জিনিস আজকে আশা করব যে এই ঘটনা সম্পর্কে হোমিওপ্যাথিক ওষুধের সাথে যদি এই ধরনের কানেকশনের কোনো ঘটনা আপনারা যদি জেনে থাকেন আর কোনো, প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন। এবং আমরা সবাই জানি আমাদের অনেকের কাছে আজকে এই ঘটনাটা নতুন, যেটা আমরা জানতাম না, আজকে প্রথম জেনেছি। সো আরো কারো যদি জানা থাকে এই ধরনের ঘটনা যে হোমিওপ্যাথিক ওষুধ থেকে এই ধরনের জিনিসগুলো দূরে থাকে, প্লিজ অবশ্যই আমার সাথে শেয়ার করুন। আপনি চাইলে আমার ফেসবুক পেজে চলে আসতে পারেন, এখানে এসে আপনি লাইক দিয়ে বা আমাকে কমেন্ট করতে পারেন, অথবা আপনি ইনবক্স করতে পারেন যদি এই ধরনের ইনফরমেশন জানা থাকে। তো শোভন ভাই, এই হচ্ছে আপনার ঘটনা। জি, আমি মাস্ট সে যে শোভন ভাই আপনাকে মানে কি বলবো, আমি অনেক অনেক ধন্যবাদ। আপনার ঘটনাগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং সবচেয়ে বড় কথা আমি জানি যে অনেকেই একমত হবে আমার সাথে। আপনি ঘটনাগুলো খুব ভালোভাবে গুছিয়ে বলতে পারেন বলে আমাদের কাছে শুনতেও ভালো লেগেছে। প্রত্যেকটা ঘটনা আই থিঙ্ক যে প্রত্যেকটা লিসনার এবং এখানে আমরা যারা আছি সবাই ইমাজিন করতে পেরেছে। আসলে আমরা অনেক সময় বলি না যে আপনারা মানে যদি যত গুছিয়ে বলতে পারবেন মানুষজনের বোঝার জন্য ততটুকুই সহজ হবে। তো আমরা তাদেরকে বলতে পারি আজকে শোভন ভাই যেটা বলেছে এটা সবার জন্য একটা মানে আইডল হতে পারে। এরকম করে যদি যেই ধরনের ঘটনা বলুক, আমার ধারণা প্রত্যেকেরই বুঝতে খুব সহজ হবে ঘটনাটা। সো অনেক অনেক ধন্যবাদ শোভন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে আমরা সবাই আপনাকে ধন্যবাদ জানাই, আপনার এই ঘটনাগুলো আমাদের সাথে আমাদের জার্নিতে এসে শেয়ার করেছেন। এবং আরো একটা আপনাকে অগ্রিম ইনভাইটেশন রইল ডট টিমের পক্ষ থেকে, আরো যদি কোনো ধরনের ঘটনা আপনার সাথে আমরা চাই না ঘটুক, যদি আপনি জানতে পারেন বা আপনার জানা থাকে, প্লিজ আবার কোনো একটা জার্নিতে হয়তো আমরা আপনাকে পাবো অবশ্যই। চলুন এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যাই, অর্থাৎ পরবর্তী অতিথি যিনি আছেন তার ঘটনা আমরা শুনবো। তবে ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটা ঘটনা আমি এখানে যারা আছেন, ইভেন যারা ডট শুনছে, সবার সাথে শেয়ার করতে চাই। কিছুদিন আগে আমি অফিসে একটা চিঠি পেয়েছি। চিঠিটা ঢাকার ধানমন্ডি থেকে কোনো একজন লিখে পাঠিয়েছে। ওখানে ঠিক এভাবেই লিখেছে সে, ঢাকার ধানমন্ডি থেকে কোনো একজন। তার পুরো নামটাম কিছুই লেখেনি, শুধু এতটুকু বলেছে যে তার চিঠি পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি সে ধানমন্ডিতেই কোনো একটা বাড়িতে থাকে এবং ওটা তাদের নিজস্ব বাসা। এবং যদি তার পারিবারিক অবস্থান আর্থিকভাবে বিবেচনা করা হয়, আমরা বলতে পারি ভালো উচ্চবিত্ত পরিবারের সন্তান সে, এবং বর্তমানে যার বয়স 25-এর কাছাকাছি হবে। তো চিঠিতে যেই ঘটনাটা লিখে পাঠিয়েছে, ঘটনাটা জাস্ট এরকম যেটা আমার আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাচ্ছে না, তাই আমি শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 10 বছর আগে, অর্থাৎ 2004 কিংবা 5-এর দিকে। চিঠিটা যে লিখেছে তারা 2 ভাই। তার নিজের নাম বলেনি, তবে তার বড় ভাই ছিল একজন, তার নাম হচ্ছে রাজন। রাজনকে নিয়ে আসলে পুরো ঘটনাটা। সে যেভাবে লিখেছে এতে বোঝা গেছে যে রাজন ছিল খুব রুচিশীল একটা ছেলে, খুব স্মার্ট, সবসময় চলাফেরা করে এবং নিজের স্বাস্থ্য সম্পর্কে, রূপ সম্পর্কে খুবই সচেতন। এবং সে একা রুমে থাকতো। রাজনের সাথে তার ভাইয়ের বয়সের প্রায় 10 বছরের মতো ডিফারেন্স ছিল, এবং সে সবকিছুতে একটু খুঁতখুঁতে ছিল। বিশেষ করে তার বিছানা, তার রুম, তার আসবাবপত্র খুব খুঁতখুঁতে স্বভাবের ছিল। ওখানে বিন্দু মাত্র ময়লা থাকতে পারবে না বা কোনো নোংরা অবস্থায় থাকতে পারবে না, সব পরিপাটি করে রাখতে হতো। তো বাসার কাজের লোকেরা সেভাবেই রাখতো। তো বাসাতে রাজনের যে অবস্থান, মানে মোটামুটি সবার সাথেই বেশ ভালো একটা সম্পর্ক ছিল, যে খুব গোমরা ভাবে থাকার যেরকম আছে না, খুব ভাব নিয়ে মুড নিয়ে এরকম না, পুরো বাড়ি মাতিয়ে রাখার মতো একটা ছেলে ছিল। কিন্তু একটা পর্যায়ে হঠাৎ করে কেমন জানি গুটিয়ে যেতে থাকে, এবং এমন ঘটনা হয় যে একটা পর্যায়ে সে বাড়ির সবার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। কিন্তু কেউ আজ করতে পারেনি যে আসলে কি নিয়ে এই ঘটনা ঘটছে, কি নিয়ে রাজনের এরকম বিগড়ে যাওয়ার কারণ। ফ্যামিলির মানুষজন একটু একটু মানে সন্দেহ করছিল কোনো হয়তো প্রেম ঘটিত বা কোনো অ্যাফেয়ার সংক্রান্ত কোনো কিছু কিনা, এই জন্য এরকম করছে কিনা। যদিও রাজনের সাথে বহুবার এটা নিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে, কিন্তু রাজন কখনোই ক্লিয়ার করে এই বিষয়টা ফ্যামিলির কারোর সাথে শেয়ার করেনি, ইভেন তার ছোট ভাইয়ের সাথেও না, যার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল, যদিও তাদের বয়সের ডিফারেন্সটা অনেক বেশি। তো যাই হোক, এভাবেই চলে। তো একদিন রাত প্রায় 12টা কিংবা 12:30 হবে,
হঠাৎ করেই বাসার রুমের মধ্য থেকে কিছু একটা পড়ে যাওয়ার প্রচন্ড জোরে একটা শব্দ হয়, এবং এই শব্দটা হওয়ার সাথে সাথে অন্যান্য বাসার যে লোকজন আছে সবাই দৌড়ে আসে এবং এসে দেখতে পায় শব্দটা হচ্ছে রাজনের রুম থেকে, এবং রাজনের রুমটা ভেতর থেকে লক করা। সবাই যখন দরজা নক করছে কোনোভাবেই দরজা ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তো একটা পর্যায়ে সবাই চিন্তিত হয়ে ভয় পেয়ে দরজাটা ভেঙে ফেলে। দরজা খুলেই ফ্যামিলির লোকজন যেটা দেখে যে রাজন ফ্যানের সাথে ঝুলে আছে, অর্থাৎ সে নিজে সুইসাইড করেছে ফাঁসি দিয়ে। এবং যে শব্দটা হয়েছে সেটা ছিল চেয়ারটা পড়েছিল এবং তার টেবিলের এখানে যেখানে পা ছোড়াছড়ি করা হয়েছে সেই টেবিলে একটা কাচের জগ ছিল, জগটা খুব জোরে শব্দ করে নিচে পড়ে ভেঙে গেছে। এই শব্দতেই আসলে সবাই শব্দটা শুনতে পায় এবং ছুটে আসে। যাই হোক, অবশেষে তাকে সেই দড়ি থেকে নামানো হয় এবং এটা নিয়ে পুলিশও পর্যন্ত খবর পায়। কিন্তু যাই হোক, যেহেতু খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এটা নিয়ে আর খুব বেশি ঘাটাঘাটি হয়নি। একটা পর্যায়ে তার দাফন কাফন সম্পূর্ণ হয়ে যায় এবং তার রুমটা ওভাবেই তালাবদ্ধ অবস্থায় থাকে। কিন্তু একটা পর্যায়ে তারা রুমটা ইউজ করার চিন্তা ভাবনা করলো, অর্থাৎ তার যে ছোট ভাই ছিল আর সে ভাবলো যে সে ওখানে থাকবে। সে সমস্ত রুমটা পরিষ্কার করে সেখানে বসবাস করতে শুরু করে। তো এভাবে বসবাস করার কয়েকদিন পরে যে আমাকে চিঠিটা লিখেছে তার সাথে আসলে ঘটনাটা ঘটতে শুরু করে। সে যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে সে আসলে কারো অস্তিত্ব টের পেতে থাকে, এবং ঘটনাটা এমন হয়েছে কাজের লোকরা যখন এই ঘর ঝাড়ু দিতে আসতো, দুজন কাজের মানুষ তাদের বাসার কাজ ছেড়ে চলে গেছে। কেউ বলেছে যখন তারা ঘর ঝাড়ু দিচ্ছিল বা মোছামুছি করছিল, যে আয়নাটা রাজন যখন যেখানে দড়িটা ঝুলেছিল ঠিক তার বরাবর বেশ বড় সড়ো একটা আয়না ঝোলানো ছিল। আগেই বলেছি রাজন খুব ফ্যাশন সচেতন একটা ছেলে ছিল, অলওয়েজ আয়না টায়না দেখতো। তো অনেকেই নাকি আয়নার মধ্যে হঠাৎ হঠাৎ চোখের পলকে রাজনের মতো কাউকে দেখেছে, রুমের কোনো কোনায় দাঁড়িয়ে আছে অথবা ক্রস করে গেছে। যদিও তার বাবা মা এটা কোনোভাবেই মেনে নেয়নি এবং বাসায় কাজ করতো, একজনকে তো চাকরি থেকে না করে দেওয়া হয়েছে এই ধরনের কথা বলায়। কিন্তু যখন দ্বিতীয় জন চাকরি ছেড়ে চলে যাওয়ার কথা বলে এবং সেম ঘটনা ঘটে, তখন তারা জিনিসটা একটু নোটিস করে এবং রাজনের ছোট ভাই যে এই রুমে থাকতো সে তো প্রায় প্রতি রাতেই কিছু না কিছু অস্তিত্ব টের পেতে থাকে। এবং ইভেন সবচেয়ে এমন একটা ঘটনা ঘটেছে যেই ঘটনার পরে এই রুমে সে থাকা ছেড়ে দিয়েছে এবং রুমটা এখনো নাকি লকড অবস্থায় আছে। সেটা হচ্ছে একদিন রাতের বেলা সে যখন ঘুমিয়েছিল তো হঠাৎ কি করে যেন পাশ ফিরছিল, পাশ ফিরতেই সে কিছু একটা অস্তিত্ব অনুভব করলো, এবং যখন অস্তিত্বটা অনুভব করলো তখনই তার ঘুম ভেঙে গেছে। এবং ঘুম ভেঙে যখন সে পুরোপুরি বুঝতে পেরেছে কোন একটা মানুষ ছিল তার সাথে শুয়েছে, সে ভয় চিৎকার করে ওঠে এবং সাথে সাথে লাইট জ্বালায়। বাসায় রুমের মধ্যে কেউ ছিল না এবং পুরো বাসার মানুষ ছুটে আসে তার চিৎকার শুনে। কাউকে পাওয়া যায়নি পুরো রুমের মধ্যে, বাট রাজনের ভাষ্য অনুযায়ী সে পুরো অস্তিত্ব টের পেয়েছিল, তার সাথে একটা মানুষ ছিল, পুরো মানুষের একটা অস্তিত্ব সে টের পেয়েছে। তো যাই হোক, এই ঘটনার পর থেকে তারা আর এই রুমে এখনো থাকে না। ইভেন যে আমাকে চিঠিটা লিখেছে সে এখনো বলেছে যে এখনো ওই রুমের তালা পর্যন্ত খোলা হয় না, তবে মাঝে মাঝে আব্বু আম্মু খুব সাহস করে তালা খুলে ওখানে ঢোকে এবং পুরো রুমটা পরিষ্কার করে, তারপর আবার বেরিয়ে তালা লাগিয়ে দেয়। এবং এই কাজটা শুধুমাত্র বর্তমানে আব্বু আম্মুই করছে। এটা হচ্ছে রাজনের ভাইয়ের ভাষ্য মতে যে আসলে আমাকে চিঠিটা লিখেছে। তো আমি জানি না আসলে এখানে ঠিকানাটা পুরোপুরি ক্লিয়ার করে কিছুই লেখা হয়নি, কিছুই জানা হয়নি। যে চিঠিটা লিখেছেন সে যদি শুনে থাকেন, আমরা আশা করব প্লিজ আপনি যোগাযোগ করুন আমার সাথে অথবা ডট টিমের সাথে। আমরা আপনার পরিচয় পুরো গোপন রেখে আমরা আপনার মুখ থেকে ঘটনাটা আরো বিস্তারিতভাবে শুনতে চাই। অনেক অনেক ধন্যবাদ এই চিঠিটা আমাদেরকে লিখবার জন্য। যাই হোক, অনেক সময় নিয়ে ফেলেছে, চলুন আমরা পরবর্তী ঘটনার দিকে যাই। যিনি অপেক্ষা করছে তার ঘটনা এবার আমরা শুনবো। শুরুতে একটু আপনার পরিচয়টা জেনে নেই, আপনি কোথায় থাকেন, কি করেন এবং আপনার নাম কি? আমি বর্তমানে এখন বাসাপুর আছি, উত্তর বাসাপুর। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিক সাহেব, আমরা ডট টিমের কাছে শুনেছি আপনার কয়েকটা ঘটনা আছে। ইনফ্যাক্ট কিছু কিছু ঘটনা আমি শুনেছি যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সো আমি আর দেরি করতে চাই না, আমি আপনার ঘটনাতে চলে যেতে চাই। শুরুতে কোন ঘটনাটা আপনি শেয়ার করবেন? প্রথম ঘটনাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে ঘটনাটা হয়েছে। এটা আপনার খাগড়াছড়ি মাটিরাঙ্গা বের হয়ে আপনার জায়গাটার নাম হচ্ছে বেলচুরি। আচ্ছা, যে জায়গাটা ঘটনাটা হয়েছে এখানে চতুর্দিক দিয়ে জঙ্গল আছে, চতুর্দিক দিয়ে জঙ্গল আছে। এই জঙ্গলের এক সাইডে আমার শ্বশুর বাড়ি আর এখানে থাকে। আচ্ছা, এখানে অনেক সময় আমরা শুনছি যে এখানে সাপ থাকে,
বিভিন্ন ধরনের ইয়াও থাকে, ভয়ঙ্কর জিনিসপত্র থাকে, এগুলো আমরা অনেক সময় ভয় পেতাম। তো এখানে ভেবে আমাদের দিন কয়েকদিন চললো, চলার পরে হঠাৎ একদিন শুনলাম যে আমার শ্বশুর পাশের বাড়িতে একজন ফাঁসি লিয়ে মারা গেছে। ফাঁসি লিয়ে যখন মারা গেছে তখন আমার শ্বশুর শাশুড়ি বলল আর আমার বাবা মা বলল যে এখানে মারা গেছে, চলো লাশটা দেখে আসি। যে আমরা গেলাম সেখানে। কয়টার দিকে তখন? এটা 12:30 দিকে, রাত 12:30। রাত 12:30 দিকে। আচ্ছা, ফাঁসি দেওয়া হয়। আমরা এই রাত্রেই গেলাম, সবাই গেলাম। যাওয়ার পরে তাদের লাশ আমরা দেখলাম যে জিহ্বা ঝুলিয়ে রয়েছে, পুরো জিহ্বা কিন্তু বাইশে রয়েছে একবারে। জিহ্বা অর্ধেক জিহ্বা কিন্তু বের হয়ে গেছে, জিহ্বাটা চলে আসছে অর্ধেক। তো অনেকেই ভয় পাইতেছে, সবাই ভয় পাইতেছে লাশটা নামানোর জন্য। লাশটা নামায় না। কোথায় ফাঁসি দিয়েছে? ঘরের মধ্যে? ঘরের ভিতরে। ঘরের ভিতরে। এখানে আমরা অনেকে আসছে নামানোর জন্য, থানা অনেক দূরে, তো পুলিশকে আর খবর দিতে চাচ্ছে না তারা। আমরা পুলিশে খবর দেবো না, এইভাবেই আমরা জানাজাটা করে ফেলবো, এই জন্য এই কথাবার্তা বলতেছে। পরে আমাকে সবাই খুব সাহসী জানতো যে আমি খুব সাহসী, ঢাকা সিটিতে 20 বছর কাটাইছি। এই হিসাব করে আমাকে বলছো, জামাই আমরা তো সাহস পাচ্ছি না লাশটা নামানোর জন্য, এক কাজ করো লাশটা নামাও। পরে আমি সাহস করে গেলাম। যাওয়ার পরে লাশটা প্রথম হাত দিলাম, হাত ধরেই প্রথম ঝিকি করছে শরীরে, ঝাঁকি মারছে একটা, শরীরটা আমার শরীর পরে ঝাঁকি মারছে একটা ভয়ে। যত সাহস হয় না কেন, তারপর আমার একটা ভয় ঢুকে গেছে। তারপরও আমি তাকে কি করলাম, দড়িটা খাইলাম। দড়িটা খাটার সাথে সাথেই হুট করে আমার শরীরে কি করছে পড়ে গেছে। পড়ার সাথে সাথে আমার সমস্ত শরীর দিয়ে পুরা পশম গুলা কেড়ে গেছে একবার। এমন অবস্থা, ভয় লাগতেছে, এরকম ভয় লাগতেছে যে আমি আসমান পুরা আমার পুরা বুকে চাপ দিচ্ছে, এরকম অবস্থা লাগতেছে। খুব ভয় লাগতেছে, আমি এখন উঠতে পারতেছি না। সবাই আশ্চর্য হয়ে গেছে, সবাই তো নিচে পড়ে গেছে। লাস্টটা সবাই ধরো, তখন লাস্টটা সবাই ধরতেছে কিন্তু লাস্টটা উঠাতে পারতেছে না। তখন আমিও পুরো অজ্ঞান হয়ে গেছি, মানে হ্যাঁ অনেক ভারী হয়ে গেছে। তখন আমি এখানে আর উঠতে পারি না। 4-5 জন ধরে তার লাশটা ধরছে, ধরার পরে উঠাতে পারে না, এরকম অবস্থা। পরে সবাই কান্নাকাটি করতেছে কিভাবে লাশটা উঠাবে। পরে আরেকজন হুজুর আনছে, হুজুর আনিয়ে পরে লাশটা আস্তে করে উঠাইছে। উঠানোর পরে আমার কোনো জ্ঞান ছিল না। তারপরে আমার এইভাবে অবস্থাটা বাসায় নিল, বাসায় নিয়ে পরে এরকম করলো। পরে রাত পয়লা পরে সকালবেলা আমার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে সকালবেলা আমি গেলাম আবার, আমি সাহস করে আবার গেলাম। যাওয়ার পরে এই লাশ কেউ করলো, তারা সবাই গোসল পানি করলো, কিন্তু বারবার আমার চোখে পড়ে যে আমার শরীরে পড়ে যাচ্ছে, এমন অবস্থা। তারপরে গোসল পানি করে তার লাশটা নামাবে কবর দেওয়ার জন্য। এখন তো এই কার্টুন থেকে লাশটা নামাতে পারে না, এমন অবস্থা বাড়ি হয়ে গেছে। মানে নামাতে পারে না বলতে কবরের মধ্যে নামাতে পারে? কবরের পাত্রে, হ্যাঁ জি, কবরের পাত্রে নামাতে পারে না, এমন অবস্থা হয়েছে লাশটা। কয়জন? টোটাল 8 জন লোক ধরেছি মানে নামানোর জন্য, তারপরে বাড়ি হয়ে যায় কিন্তু নামাতে পারি না, এমন অবস্থা হয়েছে। তারপর কি করবো, সবাই ভয় পেয়ে যাইতেছে। আমারও বারবার ওই যে ওইটা মনে হয় যে আমার শরীরে প্রবেশ করতেছে, এরকম মানে ভয় লাগতেছে। বিভিন্ন মসজিদ থেকে ইমাম সাহেব আনছে, আইনে বিভিন্ন আল্লাহ কাছে কান্নাকাটি করে সবাই একসাথে দোয়া করছে। দোয়াটা করে পরবর্তীতে লাশটা নামাইলো। নামানোর পরে দাফন টাফন হলো। দাফন করার সাথে সাথে আমরা যাই, মনে হয় আমার পিছন থেকে আসছে। মানে আপনার আমার মনে হচ্ছে যে আমার পিছন থেকে আসছে। তারপর আমার খুব ভয় লাগতেছে। আমি আমার স্ত্রীকে বললাম যে আমাকে একটু ধরো তো, একটু শক্ত করে আমাকে ধরে নিয়ে যাও। হ্যাঁ, আমাকে ধরলো। ধরার পরে তারপর মনে হইতেছে যে আমার পিছনে কে ধরে ফেলবে। বাসায় গেলাম, হ্যাঁ বাসায় গিয়ে সন্ধ্যা হলো, রাত্রে শুতে গেলাম। এর মধ্যে দেখি আমার পাশে ওই লাশ শুয়ে রয়েছে। আমার বউ আমার পাশে থাকতো তো না, আমি আমার বউকে হাত দেখি আমার বউ আছে কিনা, এর মধ্যে দেখি লাশটা আমার বউ এখানে নেই, এরকম লাগতেছে। দেখানোর পর আমার খুন করে লাফ দিয়ে উঠে গেছে। উঠে বললাম কি অবস্থা, এখানে লাশ কেন? হ্যাঁ, আমি আমার স্ত্রীকে বললাম যে এখানে লাশ কেন? কই, আমি তো দেখতে পাচ্ছি না। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে লাশ একটা শুয়ে রয়েছে, একটা লাশ শুয়ে রয়েছে, আমি দেখতে পাই কিন্তু আমার স্ত্রী দেখতে পাই না। তারপর আমি বিভিন্ন সূরা টোরা পরে, আমার শাশুড়ি আমার শ্বশুর ইমাম সাহেব ছিলেন, উনিও সূরা টোরা পরে আমাকে একটু ঘুম পাতাইছে। ঘুম পাতার পর আবার ওই যেরকম লাশটা পড়ে গেছিল আমার শরীর পরে, মনে হয় আমার শরীর আবার ভারী হয়ে যাচ্ছে। মানে আপনি অনুভব করছেন যে ওই লাশটা আপনার উপরে পড়ে আছে? জি জি, আমার উপরে পড়ে আছে, এমন অবস্থা। আমি ওই দিনই, মানে যেই দিন কবর দিয়েছেন ওই দিনই নাকি এর পরে? যেদিন কবর দিয়েছি সেদিন রাত্রে। আচ্ছা। তারপর যখন রাতে এভাবে আমার সারা ঘুম হয় নাই, কিন্তু ঘুম টুম হয়নি, এইভাবে আমার চলে গেল। তারপর দিনের বেলাও এরকম মনে হয় যে আমার শরীরে ভারী হয়ে যাচ্ছে, আবার এরকম অবস্থা। হঠাৎ একদিন আমি দুপুর বেলা আমার শাশুড়ি বললো কি যে বাবা তুমি তো গাছে উঠো, অনেক সময় দেখে আম গাছে উঠো, আমটি পাইকে রয়েছে, ওই আমগুলা পেরেলো। ভয় আমার মনের ভিতরে। তারপর আমি আর শাশুড়ি যেমন বলছে মুরব্বী মানুষ, তার কথাটা কিভাবে ফালাই, আমি সাহস করে গাছে উঠলাম। গাছে উঠার পর আম পারলাম। অনেকটা আম পাড়ার পরে অনেক উঁচু, প্রায় 20 হাত উপরে ওই উঁচু উঠছে। উঠার উপরে পরে আমরা ছিটতে যাই, আমার হাত দিয়ে ছিটতে যাই, পরে মনে হয় যে ওই লাশটা আবার শরীরে আমার
পড়ে গেল। তারপরে লগে লগে যখন আমার শরীরে প্রবেশ করছে লগে লগেই আমি নিচে পড়ে গেছি। নিচে পড়ে আমি তো আর উঠতে পারি না, চিৎকার আমার নিজের জিহ্বা বাইরে হয়ে গেছে। এরপর আমার শ্বশুর শাশুড়ি ধরছেন, কি হলো বাবা পড়ে গেল গাছটা, কিভাবে পড়লা? আমি কিছু আমার লাশ, ওই লাশ আমার শরীর আবার হঠাৎ করে গাছের মধ্যে আপনি ওই লাশটাকে দেখেন? হ্যাঁ, লাশটাকে দেখতে পেলাম। দেখার পরে আবার আমি কি করছি, গাছের তো পড়ে গেছি একবারে। বুঝতে পেরেছি। গাছের থেকে পড়ে গেছি, পড়ে যায় আমার নিজের জিহ্বা বাইরে হয়ে গেছে। মানে এই ঘটনা কতদিন চলে আপনার সাথে? এই ঘটনাটা প্রায় 2.5 বছর এখনো হচ্ছে আমার। এই মানে দ্যাট মিনস 2.5 বছর আগে থেকে শুরু হয়েছে, এখনো আপনার এখনো আমাকে এভাবে আমাকে দেখছে, তাড়া করে বেড়ায়। হ্যাঁ, ওই লাশটা তাড়া আমি করে প্রায় দেখতে পান যে লাশ আপনার উপরে পড়ে আছে। জি, এখন আমি ভাষাপুর থাকি, কিন্তু ভাষাপুর থাকার অবস্থা আমি এই অনেক সময় ঘুমাই, লাইট লুট বন্ধ করে ঘুমাই, মনে হয় যে আমার শরীরে আবার ভারী হয়ে যাচ্ছে, ওই লাশ মনে হয় আমার শরীরে পড়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা এখনো চলছে? জি জি, এখনো চলতেছে। আমার একটা জিনিস আমি বলতে পারি, আমার এই ঘটনাটা শুনে যেটা মনে হয়েছে যে হয় না, আমরা কোনো জিনিস যখন খুব মন থেকে আমরা ফিল করি জিনিসটা, বা যে জিনিসটা আমাদের মনের মধ্যে গেঁথে যায়, আমাদের কল্পনায় ওই জিনিসটা ভাসতে থাকে সবসময়। আমরা যদি হয় না রাস্তায় কোনো ধরনের দুর্ঘটনা দেখি বা কোথাও কোনো দুর্ঘটনা দেখি, এটা অলওয়েজ চোখের মধ্যে ভাসতে থাকে। সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হচ্ছে যে ওই জিনিসগুলো একটা সার্টেন অফ টাইমের পরে শেষ হয়ে যায়, আর থাকে না। কিন্তু আপনারটা একটু ডিফারেন্ট হচ্ছে, প্রায় 2.5 বছর ধরে এই জিনিসটা মানে আপনি একই জিনিস ফিল করে যাচ্ছেন। এটা আমার কাছে একটু ডিফারেন্ট হয়েছে। আমি জিনিসটা খুবই স্বাভাবিকভাবে নিতাম। 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত যদি ঘটতে থাকতো তাহলে ভাবতাম যে হ্যাঁ, একটা ভয়ের জিনিস ঘটেছে, এটা মনের মধ্যে প্রভাব পড়েছে, এটা কিছুদিন হ্যালুসিনেশন হচ্ছে তার। কিন্তু এটা 2.5 বছর ধরে ঘটছে, আমি আসলে লজিক মেলাতে পারছি না। জানি না যারা শুনছে তাদের কোনো লজিক এই পয়েন্টে আছে কিনা। তবে এটা আমরা বলতে পারি নিঃসন্দেহে আপনার জন্য যেই ঘটনাটা ঘটেছে আপনার সাথে, এটা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা। যে এখনো আমি কষ্ট পাচ্ছি এটা নিয়ে। আমি বিভিন্ন ইমাম সাহেবরা বলছি ঘটনাগুলা। এরপরে এই গত 2.5 বছরে কখনো ওই কবরটার সামনে গিয়েছেন? ভয় পাওয়ার পরে আমি আর কবরের পাশে যাই না, আমার খুব ভয় লাগে তো, আর ওই কবরে কেউ যেতে চায় না। আচ্ছা, ওই ফাঁসি দেওয়ার কারণে? ওই ঘটনাটা হওয়ার পর থেকে লাশ নামাতে পারে, সবাই ভয় পায়, ওই কবরস্থানটা দেখে খুব ভয় পায়, এই জন্য কবর পাশে যেতে চায় না। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আর একবার স্বাগত জানাচ্ছি ডরে। রাত 1টা এবং বলার অপেক্ষাই রাখে না, অনেক গভীর রাত। এই রাতে কোথায় কি ঘটছে তার অনেক কিছুই আমরা জানি না। প্রিয় শ্রোতা, ডরে যে ঘটনাগুলো ঘটে গেছে তা জানার জন্য আরো খানিকক্ষণ নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেই থাকবেন। বাই দ্য ওয়ে, রেসিপিটার কথা বলছিলাম, একটু মনে করিয়ে দিচ্ছি। ঘর যদি ঘরে থেকে থাকেন, একেবারে ঘুরঘুরে অন্ধকার করে রাখলে ভালো হয়। বিশেষ করে যারা ভয়ের স্বাদ পেতে চান তাদের জন্য রেসিপিটা। ঘরটা ঘুরঘুরে অন্ধকার থাকবে, কিংবা আপনি যদি বাইরে শোনেন তাহলে একটা শুনশান নীরব জায়গাটা বেছে নেবেন, 1জন কিংবা 2জন বন্ধু মিলে শুনলেও। আর যাতে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডে শোনা যায় সে বিষয়টি আপনি নিশ্চিত করবেন, কারণ ডরের যখন এই কথাগুলো বলে তখন পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পান সেটা অনেকখানি এনভায়রনমেন্ট তৈরির জন্য সাহায্য করে, যে কাজটি করে লোবান। আর অবশ্যই ঘরের মধ্যে থাকলে জানালাটা হালকা করে খোলা রাখুন। বাই দ্য ওয়ে, আরেকটা পদ্ধতি আছে। আপনি কি অনুভব করেন আপনার আশেপাশেই কেউ একজন ঘুরঘুর করে ঘুরছে, আপনার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে খুব কাছাকাছি, শরীরের খুব কাছাকাছি, কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না? ফিরছি আবারও ঠিক সেই জায়গাটিতে যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। প্রায় 2.5 বছর ধরে এই জিনিসটা মানে আপনি একই জিনিস ফিল করে যাচ্ছেন, এটা আমার কাছে একটু ডিফারেন্ট হয়েছে। আমি জিনিসটা খুবই স্বাভাবিকভাবে নিতাম। 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত যদি ঘটতে থাকতো তাহলে ভাবতাম যে হ্যাঁ, একটা ভয়ের জিনিস ঘটেছে, মনের মধ্যে প্রভাব পড়েছে, এটা কিছুদিন হ্যালুসিনেশন হচ্ছে তার। কিন্তু এটা 2.5 বছর ধরে ঘটছে, আমি আসলে লজিক মেলাতে পারছি না। জানি না যারা শুনছে তাদের কোনো লজিক এই পয়েন্টে আছে কিনা। তবে এটা আমরা বলতে পারি নিঃসন্দেহে আপনার জন্য যেই ঘটনাটা ঘটেছে আপনার সাথে, এটা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা।
যে এখনো আমি কষ্ট পাচ্ছি এটা নিয়ে। আমি বিভিন্ন ইমাম সাহেবরা বলছি ঘটনাগুলা। আপনি কি এরপরে এই গত 2.5 বছরে কখনো ওই কবরটার সামনে গিয়েছেন? এই ভয় পাওয়ার পরে আমি আর কবরের পাশে যাই না, আমার খুব ভয় লাগে তো, আর ওই কবরে কেউ যেতে চায় না। আচ্ছা, ওই ফাঁসি দেওয়ার কারণে? ওই ঘটনাটা হওয়ার পর থেকে লাশ নামাতে পারে, সবাই ভয় পায়, ওই কবরস্থানটা দেখে খুব ভয় পায়। ওকে, এই জন্য কবর পাশে যেতে চায় না। ওকে, তো যাই হোক, এটা ছিল আপনার প্রথম ঘটনা। জি জি। আমরা এবার পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী কোন ঘটনাটা শেয়ার করতে চান? পরবর্তী ঘটনা আছে কক্সবাজারে একটা ঘটনা আছে। এটা কক্সবাজারের? জি, কক্সবাজারে একটা। আমি এখানে একটা কর্মস্থানে যাই, টাওয়ারের কাজ হয়। আপনি টাওয়ারের কথা বললেন, আসলে কিসের টাওয়ারের কাজের কথা বললেন? এটা একটা ফোন কোম্পানি। আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। ফোন কোম্পানির যে নেটওয়ার্কের কাজগুলো হয়, ওইখানে যে টাওয়ার বসানো, ওই ধরনের কোন কাজ আপনারা কক্সবাজারে করছিলেন? জি, আমরা ওইখানে গেছিলাম। আমরা রেত্রকোনা তখন ছিলাম, রেত্রকোনা থেকে আমরা কক্সবাজার রওনা দিয়েছিলাম। ওকে, আমরা টোটাল 7 জন রওনা দিয়েছিলাম। রওনা দিয়ে সেখানে আমরা গেলাম, চকুরিয়া নামছি। চকুরিয়া নেমে তারপর এটা নামা বলা হয়, যে জায়গা আমরা টাওয়ার বসি, আর যে জায়গা টাওয়ারটা বানানো হয়েছিল এটার নাম হচ্ছে মেরিনটা, জায়গাটার নাম। ঘটনাটা আমরা শুনি। মেরিনটা পরে এখানে ঘটনাটা হয়েছে, চতুর্দিক দিয়ে জঙ্গল, প্রচন্ড জঙ্গল থাকে। এইদিকে আমরা যারা ওই 100 বছর পর্যন্ত মানুষ আছে পাহাড়িরা, তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি যে এখানে বড় ধরনের সাপ পাওয়া যায়, অনেক বুড়ো বুড়ো সাপক পাওয়া যায়, আমি দেখছি নিজে। তা আমরা এখানে হঠাৎ করে প্রথমবারের মতো কাজ করতে গেছি তো, এই জন্য আমাদের ভিতরে ভয় লাগতেছিল যে সাপ থাকে, রাত্রে ঘুমাইলেও খুব ভয় লাগতো। এই পাহাড়ি পুরুষের কাছে জিজ্ঞাসা করলাম যে এই এলাকাটার কি অবস্থা, এরকম ভয়ঙ্কর হলো কেন, এরকম জঙ্গল কেন, এরকম বুড়ে বুড়ে সাপ কেন, এগুলো কি? এই এলাকার ভিতরে একসময় মানুষকে বিলে খেত, পাহাড়ি বলে। তখন আমার ভিতরে আরো ভয় ঢুকে গেছে, একটা মানুষ আবার মানুষকে কি করে খায়। তো অনেক বছর আগে, অনেক হাজার বছর আগে বলে তারা বলে যে পাহাড়ির ভিতরে। একদিন আমি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আমি আসছি বাসায়, আসার পরে শুনলাম একজন বলে ফাঁসিলে মারা গেছে। কোথায়? ওখানে? এটা আপনার মেরিন্ডাই, যে জায়গায় আমি কাজ করতাম, ওই এলাকার ভিতরে। আমরা 5-7 জন মিললে আমরা গেলাম, যে আমরা লাশটা দেখতে গেলাম। লাশটা দেখানোর পর সবারই ভয় লাগতেছে লাশটা দেখে। তারপর লাশটা সবাই ধরে নামাইলো। আমার ওই যে প্রথম যে ঘটনাটা বললাম, ওই একটা ভয়ের ভিতরে আবার একটা লাশ আমি দেখলাম, দেখানোর পর ওইটাও আমার ভিতরে ভয় লাগতেছে। এখন লাশটা সবাই নামানোর পর গোসল পানি করাইয়া তাকে জানাজার নামাজ পড়ানোর জন্য তৈরি হয়েছে। জানাজার নামাজ পড়াবে না, ফাঁসিলে মারা গেছে তো, পুষ্পরেন করে আনছে, ফাঁসিলে জানাজার নামাজ পড়াবে না পড়ে কি করছে, দাফন করবে তাকে। যখন দাফন করবে তখন আমরা ছিলাম 4-5 জন, আমরা যারা কর্মস্থানে গেছিলাম 4-5 জন ছিলাম, যে কবরস্থানটা করছে। ওই যে আমার ওই ঘটনাটা, ওই যে আবার মনে হচ্ছে যে এইখানে শুয়ে রয়েছে এই লাশটা। এখন যে লাশটা যে ফাঁসিলে মারা গেল, এইটা নামানোর আগে আমি দেখতে পাই যে এখানে আরেকটা লাশ শুয়ে রয়েছে কবরের মধ্যে। হ্যাঁ, কবরের পাশে লাশ একটা আরেকটা শুয়ে রয়েছে। কোন লাশটা দেখতে পেলাম? ওই যে প্রথম আমি একটা ঘটনা বললাম আপনাকে, ওই লাশটা একইভাবে একই স্টাইলে ওইখানে শুয়ে রয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি যে, কিন্তু সবাইকে আমি বললাম যে এখানে তো একটা লাশ শুয়ে রয়েছে, আর একটা লাশ কিভাবে শোয়াবা? কেউ বিশ্বাস করে না আমার কথা। আমরা তো দেখতে পাই না এখানে লাশ, তুমি কি করে দেখো? এই লাশ এটা নামালো, তখন হলো। আমি আসলাম বাসায়, আসার পরে খাওয়া দাওয়া করে শুইলাম, একটু সন্ধ্যার দিক দিয়ে শুলাম। সন্ধ্যার দিকে শোয়ার পরে মনে হয় যে একটা মানে ওই প্রথম যেটা লাশ আর ওই লাশ, এই দুটো লাশ আমার শরীরের উপরে ভয় লাগতেছে, ভর করতেছে। হ্যাঁ, ভর করতেছে আমার দুটোটা লাশ। আচ্ছা আচ্ছা। এখন আমি কোথাও শান্তি পেতেছি না, ওই লাশও আমাকে ইয়ে করতেছে, আবার ওই লাশও আমাকে মানে বারবার আমাকে ভর করতেছে শরীরে। এখন আমি বিভিন্ন ইমাম সাহেবকে বললাম যে আমার তো এগুলা হচ্ছে, আমি কি করব এখন? এর মধ্যে আমরা বিভিন্ন পত্রিকা দেখছি, আমরা টাওয়ারে যে অ্যাঙ্গেল গুলা হয়, অ্যাঙ্গেল গুলা ঢাকা থেকে নিয়ে যায় 7 জন লোক টোটাল। এই 7 জন লোক কি করছে, চকুরিয়া পাড়িতেই মেরিন্ডা আসবে, চকুরিয়া পাড়িতেই ওইখানে এসে ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 7 জন লোক লগে লগে মারা গেল অ্যাঙ্গেলের উপরে। তো এই লাশগুলো কি করলো, নামা একটা থানা আছে ওই চকুরিয়ার ভিতরে, ওই যে বান্দরবন এলাকা, কক্সবাজার এলাকা, তো ওই এলাকার নামা একটা নাম আছে, ওই লাশগুলো এখানে নিয়ে গেছে। ওটা 7টা লাশ। আমরা সবাই গেলাম, আমাদের এই কাজ, হ্যাঁ, আমরা অ্যাঙ্গেল গুলা ঢাকা থেকে নিয়েছি, এইটা অ্যাঙ্গেল গুলো আমরা লাগাবো। তা আমাদের কাজ, আমরা সবাই গেলাম দেখতে লাশ থানায় দেখা লাশ দেখলাম এক একজনের মুখ দেখা যায় না, এমন অবস্থা, একটার উপর আরেকটা লেগে এরকম হচ্ছে। ভয় লাগতেছে সবার কাছে যে আমরা কোথায় কাজ করতে আসলাম। এইদিকে শুনি যে মানুষ খায়, একসময় এই ঘটনা শুনি যে আবার সাপ বিভিন্ন আমরা নিজের চোখেও দেখি। তো মানে ওই ঘটনার পরে তারপরে ওই টাওয়ার গুলা দিয়ে কি আপনারা কাজ করেছেন? হ্যাঁ, আমরা ওই 7 জন মারা যাওয়ার পরে ওই রক্তগুলা টাওয়ারের বাদে ছিল, অ্যাঙ্গেল গুলা বাদে ছিল। তো ওই অ্যাঙ্গেল গুলা যখন আমরা মুছে নাট গুলা লাগাতাম, তখন মনে হচ্ছিল যে রক্তগুলা আবার চলে আসছে অ্যাঙ্গেলের উপরে, মুছি আবার কিন্তু রক্তটা চলে আসছে।
ওকে, হ্যাঁ, তারপর আবার মুছে কাজ করলেন, কিছুক্ষণ পর দেখছেন আবার রক্ত এখানে। জি জি ওকে, রক্ত চলে আসে, এরকম মানে আমাদের কাছে লাগবে। তারপর আমাদের কাজ করতে হবে, এই জন্য আমরা কাজ করতেছি। এর মধ্যে আবার 7 জন লোক মারা গেছিল, তো তাদের চিৎকার আর তাদের কান্নাকাটি এই টাওয়ারের বাদে হচ্ছে। আপনারা ফিল করতেন যখন আপনারা কাজ করতেন টাওয়ারে, আপনারা ফিল করতেন যে চিৎকার শুনছেন, মানে চিৎকার শুনতেছি, যে এটার বাদে চিৎকার শুনতেছি, কান্নাকাটি শুনতেছি, তারা ঢাক দিতেছে, কারণ এই যে রক্ত গুলামুচি, তার রক্তমুক্ত টাওয়ারের বাদে লাগে। তারপরেও কি আপনারা টাওয়ারের কাজ শেষ করে? জি, আমাদের টাওয়ারের কাজ এগুলা শেষ করতে হবে, কারণ একটা কোম্পানি কাজ তো। তারপরে এদিকে বিভিন্ন জায়গা ভয়ঙ্কর জ্বালা, এটা 1500 ফুট উপরে টাওয়ারটা বসানো হয়েছে, অনেক বড় পাহাড় উপরে। সো আপনার সেই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি মনে হয় তাড়াতাড়ি কাজটা শেষ করার জন্য ওইখান থেকে আমরা, তখন আমরা কাজটা শেষ করে আমরা এখান থেকে চলে আসি। ওকে, ডেফিনেটলি এইসব জায়গা থেকে যে সবাই চাইবে যে তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসার জন্য, কিন্তু একটা জিনিস আমার যেটা মনে হয়েছে, যে আমি জানি না আমার লজিকটা ঠিক আছে কিনা, তবে একটা লজিক আমি পাইনি, যে রক্তটা মোছার পর পরও বারবার আবার রক্ত চলে আসা, এটা আমি লজিক পাইনি সত্যি কথা বলতে। তবে একটা লজিক্যাল পয়েন্ট আমার কাছে মনে হয়েছে, আপনারা যখন বলছেন যে আপনারা কান্নার শব্দ শুনতে পাচ্ছেন, আপনারা চিৎকারের শব্দ শুনতে পাচ্ছেন, আমার মনে হয় এটা আপনাদের মানসিক চিন্তা ভাবনা থেকে হতে পারে, যে আপনারা জানেন যে কতগুলো মানুষ এই রডের তলায় পড়ে, এই টাওয়ারের তলায় পড়ে মারা গেছে, এবং তাদের লাশগুলো আপনারা দেখেছেন। তো আপনাদের মনের মধ্যে ওই চেহারাগুলো, তাদের চিৎকারগুলো ভেসে ওঠা খুবই স্বাভাবিক ব্যাপার। তারপরও আমি জানি না কোনো অদ্ভুত আদৌ কিছু ঘটেছিল কিনা। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এই ছিল আপনার ঘটনা যেগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে চেয়েছেন। সো আরো একবার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। ডরের জার্নি চলছে, অর্থাৎ এক এক করে এক্সপেরিয়েন্স শোনার জার্নি চলছে, এবং সেই জার্নিতে আমরা এরই মধ্যে বেশ কিছু ঘটনা আমরা শুনে ফেলেছি, এবং আরো কিছু ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে, এবং আরো কিছু এক্সপেরিয়েন্স অপেক্ষা করছে। তো অপেক্ষার পালাটা আর বাড়াতে চাই না, অপেক্ষার পালা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যেতে চাই আরো একবার, এবং আরো একজন অতিথির কাছে তার ঘটনা শুনতে চাই আমি। বরাবরের মতো এবারও তার পরিচয়টা একটু সবার সাথে আমাদের হওয়া উচিত। তো আমরা শুরুতে তার পরিচয়টাই একটু জানবো। আপনার পরিচয়টা আমরা একটু জানি। জি, আমি হচ্ছি আবু মুসা মিয়াজি, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, 4th ইয়ার ফাইনাল দিয়ে আসছে, আর দেশে হচ্ছে চাঁদপুর কচুয়াতে। ওকে, সো আমরা ঘটনায় চলে যেতে চাই। আপনার কি ধরনের এক্সপেরিয়েন্স রয়েছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? জি, ঘটনাটা হচ্ছে গত অগাস্ট মাসটা গেল, ওই মাসে আমার ফ্রেন্ড ছিল কুমিল্লার, তো আমি ওখানে বাড়িতে গিয়েছিলাম ঢাকা থেকে, তো আমাদের বাড়িতে হঠাৎ করে চলে আসছে। আপনার ফ্রেন্ড? ওকে। তো আসার পরে ওর মানে সচরাচর গ্রাম দেখবে বলে আসছিল, তো সেই কারণে গ্রামটা ঘুরে দেখলাম। আর ও আসছে হচ্ছে মাগরিবের পর, আর আমরা বেরিয়েছি খাওয়া দাওয়া করে 9টার পরে। রাত 9টার পর? রাত 9টার। আচ্ছা। তো বের হওয়ার পরে আমাদের মাঠ ছিল, রাস্তা বাজার টাজার হয়ে ঘুরলাম, ঘোরার পরে মাছটা শিকার করলাম কিছু, যে চল ছিল, চল দা মাছ ধরছি। আসার সময় মাছ ধরেছেন? আপনার ফ্রেন্ডও কি তখন মাছ ধরেছে? জি, আমার ফ্রেন্ড আমার সাথে মাছ ধরেছে। মানে মাছ ধরতে পেরেছেন তো? জি, আমি ছোটবেলা থেকে মাছ ধরতে পারি। ওকে, আমি মাছ ধরছি। আর ওর সাথে ছিল, ও খুব মানে ইন্টারেস্টেড ফিল করছে বিষয়টা নিয়ে, যে মাছ ধরাটা, কারণ ওরা তো শহরে থাকে, ধরে না সচরাচর। তো ধরে আসার সময় আমার জ্যাঠার বাড়ি হয়ে আসতে হয়, জ্যাঠার বাড়ির পাশে আমার দাদির কবরস্থান, ওই পথটা দিয়ে আসতে হয়। তো আমরা রাস্তা থেকে ওই বাড়ির ভিতর দিয়ে ঢুকলাম, ওদের জেঠার বাড়ি দিয়ে আমার বাড়ি আসতে হয়। তো তখন রাত্রি 12:30 থেকে 1টা বাজবে। তখন হচ্ছে হঠাৎ করে আমি মানে আমার দাদির কবরের ওপাশে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের নিচে একটা সাদা কাপড় পরিহিত লাশ, যেরকম পরে যে এরকম, মানে লাশ যদি সাদা কাপড় দিয়ে ঢেকে রাখে এরকম একটা 8-10 হাত ইয়েটা পড়ে আছে। এটা দেখার সাথে সাথে আমার ফ্রেন্ড হঠাৎ করে দৌড় দিয়ে আমার জেঠার বাড়ি ছিল পূর্ব পাশে, আর কবরটা ছিল পশ্চিম পাশে, জেঠার বাড়িতে ঢুকে গেল ভয়ে। ঢুকে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে মানে আমার কোনো মিসিং হচ্ছে কিনা, বা মানে ও কেন দৌড় দিয়েছে, কেন দৌড় দিল। দৌড় দেওয়ার পরে আমি দেখলাম যে মানে আমার সেন্স সব ঠিক আছে, বাট আমি হাঁটতে পারিনি। চেষ্টা করলাম যে আমি চলে যাই, বা ও মানে ওই জিনিসটা তখন আপনিও দেখেছেন? হ্যাঁ, আমিও দেখেছি। ওকে, একদম দেখেছি। তখন আপনি বুঝতে পেরেছেন যে ও কেন দৌড় দিয়েছে? হ্যাঁ, আমি তখন বুঝতে পারছি ও কেন দৌড় দিয়েছে, আমি তাকে ডাকতেও পারলাম না, আমার মুখ মানে ওইটা দেখে ভয়ে আপনি আসলে মানে স্তম্ভ হয়ে গেছেন? জি, স্তম্ভ হয়ে গেছে।
পরে ছোট্ট একটা বাতাস আসলো, মানে একদম ছোট্ট, অত বড় না। বাতাসটা আসার সাথে সাথে ওটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকলো একদম। ওই কাপড়টা? হ্যাঁ, কাপড়টা। শুধু কি কাপড় নাকি লাশ সহ উপরে উঠতে থাকে? মানে আমি তো লাশ দেখি নাই, শুধু কাপড়টাই পেঁচানো ছিল। পেঁচানো একটা ভিতরে মনে হয় কিছু আছে, মানুষ আছে, এরকম জাতীয় একটা। আচ্ছা আচ্ছা। তো পরে এটা আস্তে আস্তে উপরে উঠতে থাকলো, অনেক উপরে উঠে একদম আগা চলে গেল, বাসার আগাতে যাই আটার হঠাৎ করে নাই হয়ে গেল। আমি তো 2-2.5 মিনিট দাঁড়ায় আছি, আমার ফ্রেন্ড তখন দৌড়ে আসছে আমার কাছে, এসে বলতেছে কি হয়েছে তোমার, কিছু হয়েছে? আমি বলতেছি না, আমার তো কিছু হয় নাই। আমি স্বাভাবিক কথাবার্তা বললাম, আগের মতো হাঁটা শুরু করলাম, বলতেছি কি সমস্যা, কি হয়েছে? না, আমার তো কিছু হয়নি। এটা কোন ফ্রেন্ড? অন্য একজন ফ্রেন্ড এসে জিজ্ঞেস করছে নাকি এই ফ্রেন্ড? না না, এই ফ্রেন্ডই আমার, এই সারোয়ার ফ্রেন্ড। সে তখন আবার বাসা থেকে ফিরে আসছে? হ্যাঁ, ও বাড়ি থেকে যেটা বাড়িতে চলে গেছিল ওখান থেকে ফিরে আসছে। আচ্ছা। তো ওর নামটা আবার বলি না, ওর নাম হচ্ছে সারোয়ার। সে আমার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আমার সাথে পড়ে ম্যাথমেটিক্স। তো বাড়িতে গেলাম আমরা। বাড়িতে যাওয়ার পরে স্বাভাবিক অবস্থা, আমরা তখন 1টা থেকে 2টা বাজে শুয়ে গেলাম। শোয়ার পরে আধা ঘন্টা পরে ও চিৎকার শুরু করলো, মানে একদম হাত পা কেমন কাঁপাকাঁপি অবস্থা, চোখ মুখ উল্টে যেতেছে খুব, এবং পাগুলো লাফাতেছে। আমাদের যে টিনের তো টিনের মধ্যে লাইট পা দিয়ে কিক মারা শুরু করলো। পরে আমি তো একদম সব দিয়ে গেলাম, ভয় পাইছি যে কি ঘটনা কি হলো। দরজা খুলে আব্বার ডাকলাম, আম্মা আসলো, আমার ছোট বোন, ওরা সবাই এসে আমার মাথায় পানি টানি দিল। কোনো মেয়ে নেই, কথা বলে না, কিছু না, শুধু চিৎকার কান্না করে আর চোখ মুখ অন্যরকম অবস্থা। পরে আমরা সবাই ভয় পেয়ে গেলাম, পুরো রাত তো কাটাই দিলাম ওর সামনে, মানে পানি ডালি কোনো বাবা আসে না। পরে আমাদের 1 লাখ হুজুর ছিল, ওনাকে আনলাম, রুন টন দিয়া তেল দিয়ে ওর বুকেট ডলাইলো, কোনো কাজ হচ্ছে না। পরে সকাল 8টার দিকে আমরা একটা সিএনজি রিজার্ভ নিয়ে তার কুমিল্লা নিয়ে গেলাম, কুমিল্লা মেডিকেলে নিয়ে গেলাম, সকল চেক আপ টেক আপ করানো হয়েছে, তার কোনো প্রবলেম নেই। পরে ওর বাড়িতে গেলাম, এখনো পর্যন্ত সকালে ওর আম্মুর সাথে আমি কথা বলছি যে ও শুধু ওইভাবে কান্না করে, খাওয়া দাওয়া কিছুই খায় না, কান্না করে, কোনো কিছু বলতেও পারছে না, কোনো কিছু বলতে পারে না, শুধু কান্না করে, এটাই। আর হচ্ছে খাওয়া দাওয়া কিছুই পারে না। আমরা যে ফোন দিয়ে আমাদের সাথেও কথা বলতে পারি। মানে কোনো কিছু বিষয়ে কখনো কি ইশারা করে, যে কোনো কিছু ইশারায় দেখাচ্ছে বা এই ধরনের কোনো কিছু? ওটা কিছুই দেখেন। আমি 2 দিন ছিলাম ওর সাথে, ওর হাতগুলো আপনার এই ঠিক এভাবে পিছন দিকে থাকে, আর চোখ মুখ উল্টে যায়, আর চিৎকার করে, পাগুলো মাঝে মাঝে নাড়াচাড়া করে। তো ওটা নিয়ে আমি খুবই দুঃখিত যে আমার ফ্রেন্ড আমার বাড়িতে এসে এরকম একটা অবস্থায় সিচুয়েশন। মানে কি বলবো, মানে একটা জিনিস মানে এই জায়গার মধ্যে একটু খটকা লাগছে যে এটা ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কোনো কিছু বুঝতে পারছে না, এবং ওই দিন রাত থেকেই, যেদিন সে ভয়টা পেয়ে দৌড় দিয়েছে, ওই দিন রাত থেকেই আবার এই ধরনের ঘটনা। মানে দুটার সাথে না কেন যেন একটা যোগসূত্র মনে হচ্ছে, যে যোগসূত্র আছে তার ভয় পাওয়ার সাথে তার বর্তমানের পরিস্থিতির। আমরা আদৌ জানি না যে আদৌ কোনো যোগসূত্র আছে কিনা। আমি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম যে ওই দিন কি আপনারা মাছ আদৌ ধরতে পেরেছিলেন কিনা? হ্যাঁ, কয়েকটা মাছ ধরেছি। এবং আপনার ফ্রেন্ড কি কোনো মাছ শিকার করতে পেরেছিল? না না, ও হচ্ছে ও লাইট টিপ দিত আর আমি হচ্ছে গায়ে দিতাম। না, এটা হয় কি অনেক সময় মুরব্বীরা বলে যে রাতের বেলা মাছ শিকার করতে যেতে না বলে, এবং রাতের বেলা মাছ শিকার করতে গেলে কি যেন মানে প্রবলেম হয়, কিছু আছে, মানে এরকম কিছু মিথ আছে। তো আমি এই জন্য প্রথমে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কোনো আপনার ফ্রেন্ডও মাছ শিকার করেছিল কিনা। কারণ আমি একটা ঘটনা জানি যে এই ঘটনাটা খুব সম্ভবত মুন্সিগঞ্জের কোনো একটা জায়গাতে ঘটেছিল। এটা আমার নানা বাড়ি ছিল ওইদিকে। সো আমি খুব আগে শুনেছিলাম ছোটবেলায় যে এরকম কেউ একজন নাকি মাছ পুকুরে গিয়েছিল মাছ শিকার করতে, এবং সে রাতের বেলা অনেকগুলো মাছ শিকার করে নিয়ে আসে, এবং ওই মাছ শিকার করে নিয়ে আসার চল দিয়ে আর কি মাছ শিকার করে নিয়ে আসার পরের দিন সকালবেলা মানে ভোরবেলাতেই তার হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং সে মারা যায়। এবং যে মাছগুলো নিয়ে এসেছিল, মাছগুলার মানে ঘরের মধ্যে রেখেছিল, এগুলা খুঁজে পাওয়া যায়নি। তো অনেকেই নাকি বলেছে যে এগুলো আদৌ মাছ ছিল না, অন্য কিছু ছিল। সো আমি জানি না, এগুলা জাস্ট শুনেছি আমি এই ঘটনাটা, আদৌ কতটুকু সত্যি এটা তো আর আমরা জানি না। তো এই জন্যই আমি প্রথমে প্রশ্নটা করেছিলাম। তো যাই হোক, শুনে আসলে যেমন ভয়ঙ্কর তেমনি দুঃখজনকও এমন একটা ঘটনা ঘটেছে। আমরা দোয়া করি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো পরবর্তী ঘটনায় যেতে চাই আপনার। হ্যাঁ, আরেকটা ঘটনা হচ্ছে, সেটা আমার 2002 সালে, আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো আমি আপনাকে আগেই ইনশিওর করছি যে আমি অনেক দুষ্টু, ছোটবেলা থেকে অনেক দুষ্টু, রাত্রে ঘোরাফেরা করতাম, এবং মানে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি রাত্রে 3টা-4টা আগে আমার ঘুম আসে না। তো তখন হচ্ছে বর্ষাকাল ছিল, আমরা 3 বন্ধু ছিলাম, আমি, মোহাম্মদ এবং জসিম, 3টা বন্ধু ছিলাম। তো আমরা রাত্রে 12টার পরে তাল টোকাইতে যাইতাম। আমাদের বাড়িটা ছিল পশ্চিম পাশে, আমার জ্যাঠার বাড়ি ছিল পূর্ব পাশে, আর
উত্তর পাশটা পুরোটা ছিল আপনার ফিল্ড, প্রায় 1.5 থেকে 2 কারের মতো হবে। তারপরে ছিল আপনার সারাবাড়ি, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি, এখন ওটার নাম হচ্ছে রাদার সারাবাড়ি। আগে একটু বলা উচিত ছিল, আমাদের এলাকাটা আগে ছিল হিন্দু এলাকা। আচ্ছা, সংগ্রামের পরে আমার দাদা টাদারা আশা বানছে। তো আমরা 3 জন 12টার পরে নৌকাতে উঠলাম। তারপরে গল্প গুজব করার পরে নৌকাটা আপনার আস্তে আস্তে আমাদের এদিক থেকে উত্তর পাশে চলে গেল, যে মানে রাদার সারাবাড়ি যেটা। তো তারা গল্প করলো আমার সাথে, মানে বিভিন্ন ইয়ে নিয়ে আমরা পার্সোনাল কথা বলার পরে তারা ঘুমিয়ে পড়ছে। এ সময়গুলো মনে হয় আপনার নৌকার মধ্যে। আচ্ছা, তখন আপনার মনে হয় 2:30 থেকে 3টা বাজবে, টাইমটা আমার সঠিক ইয়ে নেই। জসিম ছিল মানে নিচে, তারপরে মোহাম্মদ, তারপরে আমি। নৌকা তো মনে করেন নৌকার 8 থেকে 10 হাত হবে। ওই পাশে আমি তখন নৌকার এক পাশে, ও পাশে বিশাল দেহি, মনে করেন অনেক বড় দেহি একটা নারী পোশাক পরিহিত একটা কিছু নৌকার উপাসে আমি দেখতে পেলাম। কিন্তু এত বড় ইয়েটা দেখলাম, কিন্তু নৌকাটা একটু নড়লো না। আপনার ওটা পোশাক পরা ছিল, পোশাকটা ঝিলমিল করতেছিল, আর পায়ের জুতোগুলো ছিল আপনার গোল্ডেন কালারের। হাতটা ছিল শরীরের তুলনায় অনেকটা বড়, মানে অনেক বড় বড় হাত ছিল। আর পিছন সাইডটা আমি দেখতে পেলাম শুধু এই যে এইরকম করে দোল খাচ্ছিল, কিন্তু নৌকা দুলছে না। না, নৌকা কোনো নড়ছে না, নৌকা নড়ছেও না, বা কোনো বাতাস টাতাস এই জাতীয় কিছুই নেই। আমি ভীষণ ভয় পেলাম, মানে জীবনের প্রথম ওই ঘটনাটা আমি দেখছি। এত ভয় পেয়েছি ভাষায় বলা যাবে না, অনেক ভয় পেয়েছি আমি। এবং আমার এই হাতটা, বললাম তো মোহাম্মদ আমার হাতে শুয়েছিল, এই জন্য আমি হাতটা নাড়তে পারছিলাম না, খুব ভয় পেয়েছিলাম। তো তখন এটা এভাবেই নড়ছে, কোনো ধরনের পরিবর্তন বা কোনো কিছুই নাই। এভাবে নড়তে নড়তে আধা ঘন্টা পরে হঠাৎ করে নাই হয়ে গেল, হঠাৎ করে এটা আর দেখতে পাই না। না দেখার পরে কিন্তু ও যাওয়ার পরে নৌকাটা নড়তে শুরু করলো, নৌকাটা একদম পুরো একদম এরকম নড়তে শুরু করলো। আর প্রথমেই মোহাম্মদ, আমি তো দেখতেইছিলাম সবকিছু কি হয়। মোহাম্মদ চিৎকার দিয়ে উঠলো, মাঝে যে ছিল, চিৎকার দেওয়ার পরে জসিম উঠতে না উঠতেই সে ওই নৌকার পাশে দিয়ে পড়ে গেল নিচে। পানি ছিল আপনার এই সমান বুক সমান পানি ছিল। পড়ে যাওয়ার পরে আমরা দুজন জোর চিৎকার শুরু করলাম, অনেক জোরে, খুব ভয়ে। আমিও ভয় পেয়েছি যে কেমন কি দেখলাম। ওরা আব্বা আম্মা চাচা চাচি যারা ছিল, যেটা সবাই ওই পারে চলে আসছে। তো ওরা তো দক্ষিণ পাড়া ডাকতেছে যে তোমরা আসো আসো। আমরা যাবো কি ওকে ওঠাতে পারিনি। অনেক দস্তাবেজ টানাটানির পরে ওকে ওঠানোর পরে আমরা ওপারে নিয়ে গেলাম। নেওয়ার পরে আব্বা আম্মা সবাই চিৎকার, সবাই কি হইলো আমাদেরকে নিয়ে একদম ইয়ে করতেছে। আর জসিমকে ওই মাথাটা এটুক পর্যন্ত ওঠায় দেখলাম যে বুক পর্যন্ত ওর মাটির নিচে গাড়াই ফেলছিল জসিমের। গাড়ানোর পরে ওকে পাড়া নিয়ে গেলাম। মানে এটা কতটুকু গভীর ছিল? এই যে আমি তো দেখতে খাটো দেখতেছেন, আমার বুক পর্যন্ত বুক সমান ছিল পানি ছিল। এবং এতটুকু পরে মাথা গেড়ে যাওয়ার মতো তো কথা, নৌকা থেকে পড়ে, কিন্তু মাথা গেড়ে গেছে। হ্যাঁ, মাথাটা গেড়ে আমরা অনেক টানাটানি, প্রায় 3 থেকে 4 মিনিট ওকে টানাটানি করছি। টানাটানি করার পরে ওকে উঠাইছি নৌকার মধ্যে। ওঠানোর পরে আমরা তো দেখি নাই, তখন তাড়াহুড়ো করে আমরা ওই দক্ষিণ পাড়ে যেতেছিলাম। দক্ষিণ পাড়ে যাওয়ার পর আব্বা আম্মা সবাই আমাদের ধরে ফেললো, ধরে নিয়ে গেল। জসিমের মাথাটা ইয়ে করে দেখে যে একদম এরকম উপরের সাইডটা কেমন মাটি ইয়া হয়ে গেছে, তো মাটি সরাই টরে ফেলছে। তো জসিমকে বাড়িতে নিয়ে গেছে, আমাদেরকে আমাদের বাড়িতে নিয়ে গেছে, আমাকে তেল টেল ইয়ে রাতে শুয়ে রাখছে। পরদিন সকালে জসিমকে আমি দেখতে গেলাম, গিয়ে দেখি যে জসিমের যে মাথাটার এক পাশটা চুলগুলো একদম মানে পোড়া চুল হইলে যেরকম হয় না, এরকম হইয়া কানটার সাইডে কিছু কালো দাগ হইয়া এই গলাটার পর্যন্ত একটা কালো দাগ চলে আসছে। আচ্ছা। আর এখন জসিমের যে সিচুয়েশনটা, ও বাড়িতে আসছে, ওদিন বিয়ে শাদী করছে, ওর মাথার এক অংশতে কোনো চুল নেই, পোড়া হয়ে গেলে যেরকম হয়ে যায় না, পোড়া মাথাটা সহ, কানটা সহ, একটা গালের কিছু অংশ সহ কাঁধ পর্যন্ত একদম পোড়া হয়ে গেলে যেরকম হয়ে যায়, ঠিক এরকম মনে হয় যে পুড়ে গেছে। মানে ওই দিনের ওই ঘটনার পর থেকে ওই যে চুল যে গেছে আর চুল ওঠে। মানে এটার কোন লজিকে আমি মেলাবো? আমি কোনো লজিক মেলাতে পারছি না। মানে কি অদ্ভুত ঘটনা ঘটে আসলে। আমার ধারণা যে এখানে এমন কিছু একটা ঘটেছে যেটা আসলে কেউ টের পায়নি। তা না হলে জসিমের এই ধরনের ঘটনা ঘটার কোনো সিমটম তো ওখানে নেই। কেউ যদি নৌকা থেকে পানিতে পড়ে যায় বা কাদাতে তার মাথা ঢুকেও যায়, অ্যাটলিস্ট একটা সাইড এইভাবে আগুনে পুড়ে যাওয়ার মতো কোনো কথা না, রাইট? এটা আমি মনে করি আসলে কোনো আমি এখনো পাচ্ছি না। ও জাস্ট আমাকে যেটুকু বলছে যে হালকা একটা বাতাস আসার পর ও পড়ে গেছে ওই যে ইয়েতে, পানিতে পড়ে। হ্যাঁ, আর যে সারাবাড়িটার কথা বলছিলাম, রাধার সারাবাড়ি, ওইটাতে সচরাচর তখন কোনো পথ ছিল না। এখন অবশ্য বাড়িঘর হয়েছে, তখন বাড়িটারি ছিল না। ওটার মধ্যে আপনার একটা পথ ছিল, ওই পথে জসিম দিনের বেলা হাঁটছিল ওই দিন। আচ্ছা। হাইটা যাওয়ার পরে কিছুই হয় নাই, যা হাইটা গেছিল আর একটা বাতাস অনুভব করছিল ওই দিনে। আচ্ছা। আর রাতে ওইটা
এছাড়া আমি জসিমের কাছ থেকে বেশি শুনি নাই, আর কেউ কিছু বলতে পারে না। বাট এটা বোঝা যাচ্ছে একটা অদ্ভুত কিছু ঘটেছে, তা না হলে এইরকম সিমটম হওয়ার কথা না। মানে যেই ধরনের ইনসিডেন্ট ঘটেছে ওখানে, জি। লজিক্যালি তার জসিমের এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। যাই হোক, আসলে অদ্ভুত বলেই তো আজকে এই ঘটনাটা ডরে শেয়ার করা। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ডরে এসে আপনার এই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আমার ভিক্টোরিয়া কলেজের সকল বন্ধুদেরকে মিস করতেছি, আর বিশেষ করে আমার মামা, নুরু মামা, আলামিন, ওয়াহিদ বন্ধু, ইয়াসিন, মানিক ভাই, এদের সবাইকে মিস করতেছি। আমার জন্য দোয়া করুন, বিশেষ করে আমার ওই বন্ধুটার জন্য যে এখনো অসুস্থ। অবশ্যই আমরা পুরো ডর টিম এবং ডরের লিসনার যারা আছে, আমরা সবাই দোয়া করব যে আপনার ফ্রেন্ড যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। ডরের জার্নি চলছে এবং সেই সঙ্গে আজকেও বরাবরের মতো অনেক অতিথিকে তো আমরা পেয়েছি এবং এরই মাঝে অনেকের ঘটনা আপনারা শুনেছেন এবং আরো কিছু ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। সো কথা না বাড়িয়ে এবার আমি আমার পরবর্তী অতিথির কাছে যেতে চাই এবং তার এক্সপেরিয়েন্স গুলো কি ধরনের, সেই এক্সপেরিয়েন্স গুলো আমরা শুনতে চাই। চলুন আমরা তার সাথে একটু পরিচয় হই আগে। আপনার নাম কি? আমার নাম রিফাত শুভ। ওকে, কি করেন আপনি? আমি পড়াশোনা করি, পাশাপাশি ফটোগ্রাফি শিখি। ওকে, তো রিফাত, আমরা যতটুকু শুনেছি আপনার কয়েকটা ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে। সো আমরা কথা না বাড়িয়ে ঘটনার দিকেই যাই। আমরা শুরুতে কোন এক্সপেরিয়েন্সটা শুনবো আপনার? শুরুতে আমি আমার এসএসসি পরীক্ষা দিলাম, তারপর চিল্লায় যাওয়ার পর ঘটনাটা শুরু করি। আমি যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিলাম আর কি, দেন আমাদের একটা নিয়ম আছে যে এসএসসি পরীক্ষার পর চিল্লায় যায় 41 দিনের জন্য, 3 চিল্লায় যায়। তো আমিও 41 দিনের জন্য চিল্লায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমাদের চিল্লাটা পড়ছিল আপনার দিনাজপুরে, তো দিনাজপুর ফুলবাড়ি এলাকায়। যখন চিল্লায় গেলাম, তো চিল্লায় যাওয়ার পর আমরা প্রায় 4টা মসজিদ ঘোরার পর 5 নম্বর যে মসজিদটা পড়ছে ওইটা একটু গ্রামের দিকে পড়ছে আর কি। ওই মসজিদে গেলাম, যাওয়ার পর ফার্স্ট দিন দুপুরবেলা যখন জামাতে যায় তখন তো রান্না বান্না করার জন্য যেই যারা থাকে, আমরা যারা থাকি তারা তার মিলেমিশে রান্না করতে হয় আর কি। তো আমরা যখন ওখানে গেলাম ফার্স্ট দিন রান্না করার জন্য, আমাকে আর আমার সাথে আরো 3 জনকে বললো। জোহরের নামাজের সময় তো নামাজ শুরু হয়ে গেছে জামাতে। আমার যে ইয়ারা আছে ওর সাথে যারা যে 3 জন ছিল ওরা বললো যে তুই একটু থাক, আমি নামাজটা পড়ে আসতেছি, তারপর আমরা আসলে তুই নামাজটা পড়িস। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। তো আমি বসে বসে আমার মনে হচ্ছে আমি পেঁয়াজ কাটতেছিলাম দুপুরের দিকে। হ্যাঁ, দুপুরের নামাজটাতে তো পেঁয়াজ কাটতেছিলাম। পাশে মসজিদের একটু পাশেই একটা বট গাছ আছে আর কি বড়। তো এর নিচে আমি একটা মেয়েকে বসে থাকতে দেখি, চুলগুলা এলোমেলো। যাওয়ার পরে দেখি তো শুনলাম, জিজ্ঞেস করলাম হুজুর সেটা কে? হুজুর বললো এটা পাগল, এইদিকে তাকাও না, আসো। চলে গেলাম। আমি পেঁয়াজ কাটতেছিলাম, হঠাৎ আমি অনুভব করতে লাগলাম যে আমার ঘাড়ের পিছনে গরম কিছু একটা বাতাস এসে লাগতেছে। তো দেন আমি পিছন ঘুরে তাকালাম, তাকায় যা দেখলাম ওই মেয়েটা, যে মেয়েটাকে আমি বট গাছের নিচে দেখে আসছিলাম, ওই মেয়েটা আমার একদম ঘাড়ের কাছে এসে দাঁত বের করে হাসতেছে। আমি দেখে অনেক ভয় পেলাম। ভয় পেয়ে তো পুরো আমি চিল্লা পুরা নামাজ পড়তেছিল, তখন আর কেউ আসতে পারে নাই। আসার পর আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করলো কি হয়েছে। তা আমি বললাম যে এই যে মেয়েটা আমার ঘাড়ের কাছে আসছিল। তো মেয়েটা তখনও দাঁড়িয়েছিল, তখনও যায় নাই। আমার একটা ফ্রেন্ড এসে মেয়েটা যাও ধমক টমক দিয়ে তো তাড়িয়ে দিল আর কি। মেয়েটা কেন এসেছিল? মেয়েটা আমি তো আর জানি না, মেয়েটা জাস্ট আমার পিছনে এটা কি নর্মাল কোনো মেয়ে নাকি অ্যাবনর্মাল বা সে পাগল? সে পাগল আসলে। পরে সেটা আমি আসতেছি, ওই সময় মেয়েটা যেই যে চুল টুল এলোমেলো, জামা টামা, এটা দেখে বোঝা যায় মেয়েটা যে পাগল। তো দেন রাত্রে সবাই ঘুমিয়ে পড়লো। তো রাত্রে তো নিয়ম কি, মসজিদের যারা চিল্লা গেছেন তারা হয়তো জানবেন, মসজিদের নিয়ম মসজিদের গেট রাতে লাগিয়ে রাখতে হয় আর কি, তালা দিয়ে রাখে হুজুর। যদি কেউ বের হতে হয় তো সাথে কাউকে নিয়ে, একজন নিয়ে তারপর বের হতে হবে। হুজুরের কাছে একটা জায়গা হুজুর চাবি রাখে, এই চাবিটা নিয়ে। তো আমি সবাই রাত্রে ঘুমিয়ে গেলাম, তো আমিও ঘুমিয়ে গেলাম। হঠাৎ আমি স্বপ্নে দেখতেছিলাম যে হঠাৎ আমার ওয়াশরুমে যাওয়ার দরকার হচ্ছে। স্বপ্নের মধ্যে ঘুম থেকে উঠলাম, ওঠার পর আমি স্বপ্নে দেখতেছি যে আমি গেটের কাছে যাচ্ছি এবং গেটটা তালা মারা। আমি গেটটাকে অনেক টানতেছি খোলার জন্য, বাট গেটটা খুলতেছে না। বাট আমার ওয়াশরুমে খুব চাপ দিতেছিল, আমি অনেক টানতেছি গেটটা। তো হঠাৎ আমার চোখটা খুলে ঘুমটা ভাঙলাম এবং আমি সত্যি দেখলাম যে আমি গেটের সামনে আছি এবং সত্যি দেখলাম সকালবেলা যে মেয়েটা আমার ঘাড়ের পিছনে দাঁড়িয়েছিল, ওই মেয়েটা গেটের সামনে এভাবে মুখটার সামনে না দাঁত বের করে হাসতেছিল। আমি দেখে প্রচন্ড ভয় পাই
এবং ধরতে গেলে আমি পিছনে পড়েই যাই, পড়ে তারপর উঠি, উঠার পর দেখি মেয়েটা হাইটা চলে যেতেছে। খুব তখন সবাই উঠে আসে। তখন আমার ইয়াতে কি মসজিদে তখন আমি যে ভয় পাই, ভয়কে আমি এমন একটা হয়ে গেছিলাম, একদম স্তব্ধ। তখন আর বেশি চিল্লাচিল্লি করতে তখন আমি স্তব্ধ। আমি দেখছি কি হইলো এটা। পরে আমি কি করলাম, আমি খুব ভয় পাইছি, তো ভয় পেয়ে যায় আমি আমার একটা ফ্রেন্ডকে ডাকলাম। ডাকার পর বললাম যে আমি অনেক ভয় পাইছি। তো ও বললো তুই একা একা গেছিস কেন? তো আমি বললাম যে আমি জানি, আমি কি করে আসছি আমি জানি না। তারপর ওর সাথে মিলে তারপর আমি বাইরে গেলাম, যা ওয়াশরুম আমার কাজ শেষ করলাম, করার পর আইসে আমি পানি টানি খেয়ে দেন শুয়ে থাকলাম আর কি। তো আমি যেহেতু 2 দিন আমার সাথে এটা ঘটলো, তো দেন এই মেয়েটার কি প্রবলেম এটা আমার জানার খুব ইচ্ছা ছিল। ওই এলাকার একটা দোকানে গেলাম, যাওয়ার পর চা খাওয়ার জন্য আর কি। তো দোকান যে চাচা থাকে, চাচাকে জিজ্ঞেস করলাম আর কি যে চাচা এই মেয়েটা এখানে বসে থাকে, ওর কি হয়েছে, প্রবলেম কি? তো চাচা বললো আর কি ও যখন এসএসসি পরীক্ষা দেয় এই মেয়েটা, তখন ওই মেয়েটা একটা আলাদা ঘরের মধ্যে পর বাংলা ঘর বলা হয় আর কি, গ্রাম অঞ্চলে গ্রাম্য ভাষায়। তো ওই ঘরে বসে মেয়েটা পড়তেছিল। তো হঠাৎ ওই ঘর থেকে একটা চিল্লানোর আওয়াজ শুনে মেয়েটার মা বাবা যায়, যাওয়ার পর দেখে মেয়েটা পাশে চেয়ার থেকে পড়ে আছে। তারপর থেকে নাকি মেয়েটা এরকম অ্যাবনর্মাল। আচ্ছা, তো বেসিক্যালি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনি যে ভয়টা পেয়েছেন আমরা জানি না, মানে আমার মনে হচ্ছে এখানে হরর কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না। যদি আমি ওই মোমেন্টটার কথা চিন্তা করি, আসলে একটু মানে ভয় পাওয়ার মতো, হয়তো এটা আপনার জায়গায় যে কেউ থাকলে ওই ভয়। আসলে রাত্র যখন আপনার 1টা বাজে, তখন ওই মেয়েটা ওইখানে যদি আপনার একটা আপনি ঘুমের মধ্যে দেখতেছেন একটা গেট টানতেছেন, চোখ খুললে যদি দেখেন সত্যি সত্যি কাছে গেট টানতেছেন, এবং সকালে যে মেয়েটাকে দেখতেছেন এত রাতে সে আপনার মুখের পাশাপাশি এসে গেটের এপাশ আর ওপাশ হাসি দিতেছে, তখন আপনার কিরকম লাগবে? না সেটাই বলছি আমি যে ডেফিনেটলি এটা ভয় পাওয়ার মতো, বাট ইটস নট আ হরর এক্সপিরিয়েন্স। এটা যে কারো ক্ষেত্রেই ঘটতে পারে। ওই মেয়েটা না হয়ে যদি একটা নর্মাল মানুষও দাঁড়িয়ে থাকতো, হয়তো আপনি ভয় পেয়ে যেতে পারতেন। ব্যাপারটা যে এত রাত্রে সেটাই। এটা কি জানতে পেরেছেন যে আসলে কি ওই মেয়েটাই ছিল, এবং ওই মেয়েটাকে এইভাবে রাত বিরাতে বাড়ির বাইরে ঘুরে বেড়ায়? না, ওইটা তার ফ্যামিলি নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তাকে আটকানোর চেষ্টা করবে রাতের বেলা বাইরে। ওইটা আমি জিজ্ঞেস করিনি, বাট আমি এটা জানতে পারছি যে মেয়েটা পাগল। ওকে, আমরা যদি পরিস্থিতির কথা বিবেচনা করি, ডেফিনেটলি ওটা আপনার জন্য অনেক ভয়ঙ্কর একটা মুহূর্ত ছিল। তো যাই হোক, এবার আমরা পরবর্তী ঘটনার দিকে যেতে চাই। তো এই ঘটনাটা আমার না, ঘটনাটা হচ্ছে আমার একটা ভাগিনার। তো ও মাদ্রাসার লেভেলে পড়াশোনা করতো। তো আপনারা জানেন যারা মাদ্রাসার লেভেলে পড়াশোনা করে তারা সবাই একটা মাদ্রাসার একটা বড় রুম থাকে, ওর মধ্যে সবাই তার বিছানাটা করে তারপর ঘুমায়। তো ওই দিন রাত্রে ওই মাদ্রাসার হুজুর ছিল 2টা। যিনি বড় হুজুর ছিল উনি ওনার বাসায় থাকে, ছোট হুজুর ছিল উনি রাত্রেবেলা এই মাদ্রাসা পরিচালনা করতো। একটা ছেলে তার মানে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল, এবং সে মানে মাদ্রাসা থেকে বের হয়। বের হওয়ার পর সে দেখতে পারে যে তাদের মাদ্রাসার পাশেই নদী আর কি। তো নদীর মধ্যে একটা নৌকার মধ্যে সাদা আলখাল্লা পরা পাঞ্জাবি, মানে যেটা বলা হয় পাঞ্জাবি বড়, তো সাদা পাঞ্জাবি পরা 6 জন বা 5-6 জন এরকম লোক আর কি বসে আছে। তো সে দেখে তাদের চাঁদের আলো ছিল, সে ফেসটা এত দেখে নাই, বাট সাদা যে সে এটা বুঝতে পেরেছে, এবং মানুষগুলো একটু বড় বড়। তো দেন সে একটু ভয়ও পায়, আবার যারা মাদ্রাসা পড়াশোনা করে তারা একটু সাহসীও থাকে। তো সে অনেকটা তার একটু ছোট, সে একটু ছোট ছিল, সে একটু মানে মজাই পেয়েছে যে কখনো জিন টিন দেখে নাই, এটা ভাইবে সে তার ফ্রেন্ডদের সাথে এসে বলতেছিল যে ওই দেখ বাইরে জিন। তো মাদ্রাসার মধ্যে একটা পড়ে যায় যে জিন মানে এটা জিন ভাবার কারণটা কি? জিন ভাবার কারণটা হচ্ছে এত অ্যাবনর্মাল টাইপের, যে এত রাত্রে পাঞ্জাবি পরে ওরা এখানে বসে আছে কেন নৌকার মধ্যে, কোথা থেকে আসবে? আর আসলে তো মেবি এখানে তো আসার কথা না, মাদ্রাসা তো কেউ নাই, আর মাদ্রাসা বলতে ভিতরে আসবে। ওরা একটু বড় বড় ছিল, মানে ও দেখেই বুঝতে পারছে আর কি, মানে যেরকম গেস করছে। তারপর ও আইসা বলার পর আরো ছেলে মেয়ে বলতেছে যে হ্যাঁ আমরা জিন দেখবো, বলে সবাই জানার কাছে যাবে। তো এইভাবে চিল্লাচিল্লির এক পর্যায়ে একজন যায় মানে যে ছোট হুজুর ছিল তাকে বলছে। তো ছোট হুজুরকে বলার পর ছোট হুজুর আসলো। তো ছোট হুজুর তো আবার এইসব বিষয়ে কিছুটা ওনার আছে, তো উনি আবার বুঝছে। বুঝার পর ছোট হুজুর বলতে ভাবতেছে যদি এখানে ওরা থাকে, বা যদি লাপান যেভাবে দুষ্টুমি করতেছে, যদি কিছু একটা হয়ে যায় বা ওরা যদি রাগান্বিত হয়ে কিছু একটা করে, তো হুজুর কি করলো, বড় হুজুরকে ফোন দিল। তো বড় হুজুরকে ফোন দেওয়ার পর বড় হুজুর বলতেছে যে একদম মাদ্রাসার গেট জানলা সব অফ করে রাখো, আমি আসা আগ পর্যন্ত কিচ্ছু খুলবা না। তো ছোট হুজুর যেভাবে বলছে বড় হুজুর ওইভাবেই করলো, সব অফ করে রাখলো। তো এমন সময় বিষয় কি, এমন সময় একটা ছেলের অনেক ওয়াশরুম চাপলো। এখন ও কি করবে? এখন হুজুর না করছে গেট খুলতে, এখন ওর যাইতেই হবে। এখন অনেক কষ্টে ওরে কোনোভাবে বের করে দেওয়া ওয়াশরুমে পাঠানো হলো। তো ও যা ওয়াশরুম থেকে আর বের হয় না, আমরা ওয়াশরুম থেকে ও বসে আছে। তো
ও আর ভয়ে বের হচ্ছে না। এখন ফার্স্টে তো ওর ওয়াশরুম খুব চাপছে, এই জন্য যাইতেই হয়েছে, কিন্তু পরে আর ভয়ে বের হচ্ছে না। এইদিকে আমরা চিন্তিত হয়ে গেলাম। তো পরে কি করলো, ছোট হুজুর বড় হুজুরকে আবার ফোন দিল। তারপর বড় হুজুর অনেকটা সময়, প্রায় আধা ঘন্টা পর বড় হুজুর আসলো। আসার পর কি করলো, হুজুর সবকিছু খুলে বললো। তো ওই যে ছেলেটাকে গিয়ে ওয়াশরুম থেকে বড় হুজুরি নিয়ে আসলো যে তুমি আসো, ভয় পাও না। বড় হুজুর আসলো, আসার পর বড় হুজুর এখানে গেল। ছোট হুজুর জানলা দিয়ে তাকায় দেখতেছিল, সাথে কিছু স্টুডেন্টও দেখতেছিল আর কি, তার মধ্যে আমার ভাগিনাও ছিল। তো দেন তখন আর কি বলছে এত দূর, মানে তখন তার কথাটা শোনা যায় নাই, তো পরে এগুলা শুনছে আর কি। তো হুজুর এখানে যায় ওদের সাথে কথা বললো। তো ওরা আস্তে আস্তে দেখলো কি সবাই চলে যাচ্ছে, সালাম টালাম এরকম বুঝলো আর কি, সালাম টালাম দিল, সবাই চলে যাচ্ছে। ছোট হুজুর জিজ্ঞেস করলো, হুজুর কি হয়েছে, ওদের সাথে কি বললেন, কি করলেন? তো বললো সকালে উঠবো, এখন ঘুমাও। সবাই যার যার মতো ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে যখন সবাই মোটামুটি দুপুরের সময় মাদ্রাসার মধ্যে ঘুমায়, তো ঘুমাচ্ছিল, তখন ছোট হুজুর জিজ্ঞেস করতো, হুজুর সকালে কি হয়েছিল? তো আমার ভাগিনা তার দুইটা ফ্রেন্ড তখন তারা ঘুমায় নেই, মানে তাদের একটু কিছু পোলাপান থাকে একটু দুষ্ট, তো তারা ঘুমায় নেই। তো বড় হুজুর বলতেছিল যে ওনারা জিনি ছিল, ওনারা এখানে একটা কাজে আসছিল। তা আমি যা বলছি আর কি যে দেখেন আপনারা যে এখানে আছেন, এখানে তো আমাদের বাচ্চা কাচ্চারা আপনাদের দেখতেছে, ওরা ভয় পাইতেছে বা কিছু একটা হইতে পারে, আপনি একটু চলে যান এখান থেকে। তো আমার ওরা ফার্স্টে রাগান্বিত ভাবেই বলছে যে তুই কে, যা এখান থেকে, তোর কথা আমাদের যেতে হবে, এরকম কিছু একটা বলছে আর কি। হুজুর লাস্টে হুজুর বললো যে আমি কে? তো হুজুরও খুব ছিল, উনিও এইসব ব্যাপারে খুব পারদর্শী ছিল। তো হুজুর বললো যে আমি কে, আচ্ছা আমি দেখাবো আমি তোরে কে। তো হুজুর নাকি কি একটা সূরা পড়লো, সূরাটা আর বলে নাই, আসলে এক প্রকার মাফ চায় একদম, মানে করে যে আমরা আসবো না বলে ওনারা চলে গেল। কিন্তু যাওয়ার সময় বলা হলো যে ওরা চলে যাচ্ছে ঠিকই, কিন্তু কেউ বইটা ধরতেছে না বা কোনো ইঞ্জিন চলতেছে না, বাট নৌকাটা চলে যাচ্ছে, শুধু নৌকাটা চলে যাচ্ছে, নৌকার মানুষগুলো এমনি চলে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে দ্বিতীয়। এটা আমার দ্বিতীয়। ওকে, সো অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন। ডর মানে ভয়, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গল্প শুনতে শুনতে গভীর রাত, একটু পরে রাত 2টো বেজে যাবে। দাঁড়ান, যেটা মনে করিয়ে দিচ্ছিলাম, আসলে এই অনুভূতিটা কি আজকে রাতে ভাইরাল হয়ে গেল কিনা। অনেকে আমাকে ফেসবুকে লিখছেন যে কেন বলছো, আমার তো খুব ভয় লাগছে। আসলে ভয়ের স্বাদটা আসলে খুব মারাত্মক, মানুষ ভয়ের স্বাদ পেতে চায়, এবং যে কারণেই বছরের পর বছর, যুগের পর যুগ হলিউডে টলিউডে বড় বড় বাজেটের ভূতের মুভি হয়। ভূতের গল্প আমাদের ছোটবেলায় মিশে থাকে। ভৌতিক গল্প পড়তে ভালো লাগে বলেই ভয়ের প্রতি অজানার একটা সাথে আমরা প্রতি মুহূর্তে বিচরণ করি। অজানাকে জানার এই যে ভৌতিক জিজ্ঞাসা, সেটা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আমরা খুব কাছের বন্ধু ছিল এক সময়। ও এই জিনিসটা অনুভব করত, একা থাকলে কিংবা খুব নির্জন জায়গায় থাকলে ওর কাছাকাছি কেউ একজন খুব কাছাকাছি থেকে ওকে ফলো করেছে বা করছে। এই অনুভূতিটা ভয়ের তীব্র একটা অনুভূতি। যারা অনেক যুক্তিসিদ্ধ মানুষ আছেন, যারা কোনো কিছুতেই ভয় পান না কিন্তু ভয়ের স্বাদ নেবার ইচ্ছা আছে, একটু চেষ্টা করে দেখতে পারেন। আমরা আবারও ফিরছি একেবারে শেষ ভাগে, যেখানটায় ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম, ঠিক সেখান থেকেই। presented by Arab Girls. এক এক করে কিন্তু প্রত্যেকের ঘটনায় শোনা হয়ে গেছে, অর্থাৎ আজকে যারা যারা ডরের এই জার্নিতে আছেন প্রত্যেকের ঘটনা আমরা শুনে ফেলেছি। এবার হচ্ছে আসলে আপনাদেরকে বলার পালা, অর্থাৎ কেন আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে সেই ঘটনার দিকে আমি যাব। এবং সেই ঘটনাতে যাওয়ার আগে বলি, শুরুতেই আমি বলেছিলাম 2জন মেম্বার আজকে আমাদের ডরের জার্নিতে যোগ দিতে পারেনি। সো আজকে আমরা একটু আর্লিতেই র্যাপ আপ করছি। তবে র্যাপ আপ করার আগে এই স্পটের ঘটনাটা আজকে আমি বলতে চাই, সবার সাথে শেয়ার করতে চাই। আজকে আমরা যে জায়গাটাতে আছি সবাই দেখতে পাচ্ছেন, এখানে আশেপাশে কিন্তু প্রচুর হাউজিং প্রজেক্ট গড়ে উঠছে, এবং কিছু হাউজিং প্রজেক্ট আমরা পার করে চলে এসেছি, এবং কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছি পুরো পানির নিচে তলিয়ে আছে, এবং বোঝা যায় যে এখানে আপকামিং হাউজিং প্রজেক্ট গড়ে উঠতে যাচ্ছে। যাই হোক, আমরা ঠিক গাড়িটা যেখানে পার্ক করেছি, আমরা যে জায়গাটা ক্রস করে এসেছি, যদিও আমরা যেখানে গাড়িটা পার্ক করেছি তার কিছু দূর আগে হচ্ছে সেই স্পটটা, এবং যেহেতু ওই রাস্তাটাতে গাড়িটা পার্ক করার মতো ভালো জায়গা ছিল না, সেই জন্য বাধ্য হয়ে আমাদের একটু সামনে চলে আসতে হয়েছে। আসলে ঘটনাটা এমন একজনের সাথে ঘটেছে, আজকে যার আসার কথা ছিল, যারা মিস করেছে তাদের 2জনের একজন হচ্ছে বলেছিলাম যিনি পারিবারিক কারণে আমাদের জার্নিতে যোগ দিতে পারেনি, তারই সাথে আসলে ঘটনাটা ঘটেছিল। তার কাছ থেকে আমরা এই জায়গাটার তথ্য পেয়েছিলাম।
ঘটনাটা হচ্ছে এরকম যে তারই কোনো এক নিকট আত্মীয় এখানকার কোনো একটা প্রজেক্টে যেখানে জায়গা কিনেছিল, এবং ঘটনাটা আজ থেকে প্রায় 1-1.5 বছর আগে ঘটেছে তার সাথে। তবে একবার না দুবার ঘটনাটা ঘটেছে তার সাথে। তো সে সন্ধ্যার দিকে এখানের হাউজিং প্রজেক্ট দেখতে আসে, তার আত্মীয় জায়গা। তো কোনো একটা কারণে হয়তো বা কোনো একটা ঝামেলার কারণে জায়গা নিয়ে বা কোনো কিছু একটা হচ্ছিল, তাদের অনেক রাত হয়ে যায় এখানে থাকতে। এবং একটা পর্যায়ে ঘটনাটা এমন হয় যে উনি একাই এখান থেকে ফিরতে হবে। তো ওনার সাথে গাড়ি ছিল, তো উনি একা গাড়ি ড্রাইভ করে যাবেন এখানে। ঠিক আমরা যেই জায়গাটাতে আছি এখান থেকে একটু সামনে যে রাস্তাটা গেছে, তো উনি ওখান দিয়েই গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল। ড্রাইভ করে জাস্ট এই জায়গাটা যখন ওনার হাউজিং প্রজেক্টের ওখান থেকে ঠিক এই জায়গাটা যখন ক্রস করবে, ঠিক তখনই উনি একটা জিনিস দেখতে পায় যে হঠাৎ করে রাস্তা কিন্তু ফাঁকা, দেখতেই পাচ্ছেন দুই পাশে ফাঁকা, হঠাৎ করে কোত্থেকে যেন রাস্তার এই পাশ থেকে একজন উঠে দৌড় দিয়ে রাস্তার ওই পাশে চলে গেল। এবং উনি জোরে ব্রেক করে ফেলেছিলেন যে অ্যাক্সিডেন্ট না করে বসে। কিন্তু যখনই ব্রেক করলেন এবং ব্রেক করে তাকিয়ে দেখলেন ভালো করে, কিছুই নেই। এবং উনি বুঝলেন যে হয়তো বা উনি ভুল কিছু দেখেছে, তো সেই জন্য উনি আবার ড্রাইভ করতে শুরু করে। এবং ঠিক একটু পরেই আবার সেম ঘটনাটা ওনার সাথে ঘটে। আরো একজন রাস্তার এবার এপাশ থেকে ওপাশ হুট করে দৌড়ে চলে যায়, এবং উনি মানে চেহারাটাও ভালো করে বুঝতে পারে না, মনে হয় যে মানে জাস্ট একজন শাই করে চলে গেল এরকম গাড়ির সামনে থেকে, জোরে স্পিডে এপার থেকে ওপার হয়ে গেল এরকম। তো উনি যখন এরকম দুইবার ঘটেছে তখন উনি অনেকটাই ঘাবড়ে গেছে, এবং উনি সাথে সাথে ওনার যে আত্মীয় রয়েছে বা ওনার বাসার লোকজনদের সাথে যোগাযোগ করেছে, সাথে সাথে ফোন করেছে। এবং ওনাদের বাসা খুব সম্ভবত বনশ্রীর এখানে ওনাদের কোনো এক আত্মীয়ের বাসা ছিল, যদি ওনার বাসা আরো অনেক দূরে। সো তাকে ফোন দিয়েছে, এবং সে ভয়ে খুব বেশি দূর গাড়ি নিয়ে আগাতে পারেনি। যেখানে এই ঘটনাগুলো ঘটেছে এর থেকে একটু সামনে, যেখানে আমরা একটা ছোট্ট বাজারের মতো ফেলে এসেছি, ওখানে গিয়ে গাড়ি স্টার্ট বন্ধ করে সে ওখানে বসেছিল। এবং ওখান থেকে গাড়ি নিয়ে, অর্থাৎ তার আত্মীয় বাসা থেকে গাড়ি নিয়ে যখন তার কাছে এসেছে, তারপরে উনি নাকি গেছে এখান থেকে। এবং এই ঘটনাটা ঘটার প্রায় 3 মাসের মাথায় উনি যখন আবার এসেছিল, সামহাউ কোইন্সিডেন্টলি তখনও রাত হয়ে যায়। এবং তখন কিন্তু ওনার সাথে আরো একজন ছিল। উনি প্রথমবার যেহেতু ভয় পেয়েছিলেন, দ্বিতীয়বার আর ভয় পাওয়ার চান্স নিতে চাননি, সো সাথে একজনকে রেখেছিলেন। কিন্তু আনফরচুনেটলি ওই সময় দুজনই সেই ঘটনা দেখে, এবং ওই দিন তারা আরো বেশ কিছু ভয় পেয়েছিল। এবং শেষ পর্যন্ত ওনার যে বন্ধুটা ছিল উনি নাকি ভয়ে, মানে যাকে সাথে নিয়েছিল, উনি নাকি ভয়ে বেশ কিছুদিন জ্বরে ভুগেছিল। এবং এখানেই কিন্তু শেষ না। এরপরে যখন আমরা এই ঘটনাটা জানতে পারি, আমরা এখানকার কিছু মানুষজনের সাথে যোগাযোগের চেষ্টা করি, এবং ডর টিমের কয়েকজন মেম্বার এখানকার কিছু মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করে সফল হয়েছে, এবং কিছু তথ্য আমরা জানতে পেরেছি। এখানে নাকি প্রায় অনেক সময় সিএনজি ড্রাইভারদের মধ্যে এই ধরনের ঘটনা কারো কারো সাথে নাকি ঘটেছে। আনফরচুনেটলি আমরা যদিও কোনো একজন ড্রাইভারকে বা কোনো একজন এখানকার যারা রয়েছে তাদেরকে আনতে পারিনি, তবে আমরা ইনফরমেশন গুলো আরো বেশি যাচাই বাছাই করার চেষ্টা করেছি। তবে এটা যে একদম অথেন্টিক এটা আমরা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে আমরা বেশ কয়েকটা এই ধরনের ঘটনা পেয়েছি যে এই রাস্তাটার মধ্যে ঘটেছে। এবং এখানে যারা আছেন আমরা কিন্তু প্রত্যেকে টের পাচ্ছি এই রাস্তাটা খুবই শুনশান একটা নীরব রাস্তা, গাড়িগুলো যাতায়াত করছে না। আমরা ঠিক যেই সময়টাতে, রাতের যেই সময়টাতে আছি, আপনি চিন্তা করুন যে এরকম একটা রাস্তায় রাতের বেলা আপনি যদি একা ড্রাইভ করে যান, আমার মনে হয় নর্মাল কোনো জিনিস দেখেও আপনি ভয় পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ, এটা সত্যি যে বিকেল বেলা কিংবা সকাল বেলা এই জায়গাটাতে যদি আপনি আসেন, দুর্দান্ত রকমের সুন্দর একটা জায়গা, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, এই ছিল মূলত এখানকার ঘটনা। হয়তোবা যারা এখানকার ভিকটিম তাদেরকে যদি আমরা আপনাদের সামনে হাজির করতে পারতাম, ঘটনাটা আরো খুব বিস্তারিতভাবে, সূক্ষ্মভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারত। তো সেটা আমরা পারিনি বলে খুবই আন্তরিকভাবে দুঃখিত। তবে এতটুকু বলতে পারি, যারা মনে করেন যে এক্সপেরিয়েন্স করতে চান এই জায়গাটার, একবার চাইলে আপনি
এসেও দেখতে পারেন। তবে অবশ্যই আমাদের ডট টিমের পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন থাকবে, একা না এসে কাউকে সাথে নিয়ে অবশ্যই আসুন, নিজের একটা প্রোটেকশনের ব্যবস্থা করে তারপরে আসুন এই এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্য। অ্যাটলিস্ট আপনি যদি কিছু নাও দেখতে পান তাহলে এই এনভায়রনমেন্টটাকে আপনি অ্যাটলিস্ট এক্সপেরিয়েন্স করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো ডর র্যাপ আপ করছি। সামনের পর্বে কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও সুমন এবং ডর টিম আপনার সাথে, আপনাদের সবার সাথে যোগ দেবে। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শেষ হয়ে গেল ডরের 107তম পর্ব। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হই আমরা। একই বৃত্তের মধ্যে ঘোরাফেরা করে হাজারটা রহস্য। সেই রহস্য অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে প্রতিদিন, প্রতি সপ্তাহে শেষ হয় একটি করে এপিসোড। 108তম পর্ব, আরো কিছু রহস্য, আরো কিছু প্রশ্ন এবং একই সাথে অবিশ্বাস্য, অকাট্য, যুক্তিহীন সব ঘটনা নিয়ে আমি আরজে কিবরিয়া এবং আমার টিম সবাইকে নিয়ে হাজির হয়ে যাব। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছাক সেই শুভকামনায়। শুভরাত্রি। ডর মানে ভয়।